করবো। হ্যাঁ, তো আমি বলছি যে 9-10 এ জন্য যারা মানে 9-10 এই ভ্যাকেন্সিটার জন্য কিন্তু অনেকটা তোমাদের স্পেস রয়েছে। আমি আগেও বললাম যে রোল আউট করে তারা কোথায় চলে যাবে, যারা হয়তো একটু ভালো করবে 11-12 চলে যাবে, 9-10 ভ্যাকেন্ট হয়ে যাবে। যারা হয়তো ইন সার্ভিস টিচার্স তারা কোয়ালিফাই করবে, পুরো প্রসেসটাই কমপ্লিট করবে। আমি তোমাকে বলছি কেউ ভাইবা দিলে ভাইবা ছাড়বে না, সবাই ভাইবা দিতে যাবে, ভাইবা ইন্টারভিউ দেবে, হয়তো তারা কোয়ালিফাই করবে, কাউন্সিলিং অব্দিও হয়তো যাবে, ইভেন তোমার স্কুলকেও হয়তো ব্লক করবে, কিন্তু আলটিমেটলি সে কুইট করবে, সে যাবে না। ঠিক আছে, তাহলে এটা হতে তোমার একটু সময় লাগবে। মনে করো জানুয়ারিতে তারা যদি ফাইনাল রেজাল্ট বার করে, তোমার এটা করতে করতে এপ্রিল চলে যাবে, করতে করতে এপ্রিল মাসের মধ্যে কিন্তু 9-10 আবার ওই পুরোনোটা থেকেই কিন্তু আবার রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, বোঝা গেছে? আমি বলছি এটা কিন্তু এটাকে এই সাইকেলটা চলতে থাকবে। তাই 9-10 আমি একটা জিনিস ধরে নিতে পারি যে 9-10 অনেকেরই সুযোগটা রয়েছে। 11-12 আমি ধরছি না কেন, কারণ 11-12 এমনিতে আলটিমেটাম সব থেকে উঁচু পোস্ট, এটা ছেড়ে যাওয়ার মানুষ খুব কম আছে। ঠিক আছে, যারা ইন সার্ভিস টিচার তারা হয়তো ছেড়ে দিতে পারেন, কারণ এই চাকরিতে কেউ নিজের স্টেবল চাকরিকে ঘুচিয়ে মানে করে কেউ এই 2000 মানে এই 25-এর প্যানেলে কেউ ঢুকতে চাইবে না। এটা সবার একটা সাইকোলজি, যে খুব চরম বিপদে আছে তার কথা বাদ দিলাম আমি, সে হয়তো সে জাপানে চাকরি করে তার কথা বাদ দিলাম আমি, সে হয়তো আসার চেষ্টা করবে। কিন্তু নর্মালি বেশিরভাগ যারা ইন সার্ভিস টিচার্স তারা কিন্তু 11-12 পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করলেও, 10 নাম্বার নিয়ে কোয়ালিফাই করলেও সে দেখবে কমপ্লিট করছে না, তাই 11-12টাও রোল আউট করবে। ঠিক আছে, শুধু সেই সাবজেক্ট গুলো। কিন্তু যারা মনে করো 9-10ও পাচ্ছে, 11-12ও পাচ্ছে, তারা অবভিয়াসলি হয়তো 11-12টাই চুজ করবে, কারণ বেতনটা অনেক বেশি। ঠিক আছে, এটাতে গ্রেড পে হচ্ছে 4100, এটাতে গ্রেড পে হচ্ছে 4800, বেশ খানিকটা বেতনের ডিফারেন্স আছে, তোমরা জানো হয়তো এই জিনিসগুলো। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে যে 9-10, 11-12 দুটো আছে। আমি তোমাদেরকে বলছি যে 11-12 এর কোশ্চেন যেহেতু কঠিন হয়েছিল, বেশ কঠিন হয়েছিল, সবকিছু রোল আউট মোল আউট সবকিছুকে কনসিডার করে আমি বলছি যে তোমরা 43, আমি তোমাদের এটা প্রথম দিন থেকে বলছি যে অ্যাবাভ মানে 42 থেকে 43, গ্রেটার দেন টু মানে 42 টু 43, এর পরে তোমরা যারা আছো 42-43 এর পরে যারা আছো, ঠিক আছে, তারা তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, আমি একবারও বলছি না যে তাদের হবেই। ঠিক আছে, আমি বলছি তোমরা ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারো। এবং আমি তোমাদেরকে বলছি যারা 9-10 আছো, তারা যারা গ্রেটার দেন কি আছো 44 কি 45 আছো, ঠিক আছে, আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, ঠিক আছে, তারাও ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারো। হতে পারে তোমাদের সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট বা তোমার ফোর্থ লিস্ট এইরকম জায়গায় তুমি সেট হবে। ঠিক আছে, এইরকম জায়গায় তোমার সেট হওয়ার একটা চান্স আছে। আমি তোমাদের ধরে নিয়েছি, মনে করো 4000 সিট আছে, টোটাল 4000 সিট আছে ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং প্রত্যেক এক এক নাম্বারের জন্য ধরে নি তার মাঝে 80 নাম্বার আছে। আমি ধরে নিলাম সর্বোচ্চ নাম্বার 9-10 হয়তো কেউ করেছে 58, ঠিক আছে, কোন টিচার করেছে, সে 10 পেলো, কত হয়ে গেল তার 68। সে একাডেমিকে 10 পেলো, তার কত হয়ে গেল তোমার 78। তাহলে কত পাবে সে 78, এটা হচ্ছে তোমার একদম ফুল মার্কস। আর হয়তো কেউ একজন 44 করেছে, ঠিক আছে, ফ্রেশার্স, সে শুধুমাত্র একাডেমিকের 10টা পেলো, মানে কত হয়ে গেল 54। ঠিক আছে, কত এলো তার 54। তাহলে 78 টু 54 এর মধ্যে কত নাম্বার আছে? 78 টু 54 এর মধ্যে প্রায় 24 নাম্বার আছে। আমি প্রত্যেক এক নাম্বারের পেছনে ধরে নিচ্ছি যে কতজন করে আছে, যে 80 জন করে স্টুডেন্ট ঢুকবে, মানে 78 থেকে যখন আমরা 77 এ যাব, এর মাঝখানে 80 জন স্টুডেন্ট ঢুকবে না প্রথম দিকটাতে, ঠিক আছে, কিন্তু শেষ দিকটাতে বেশি ঢুকবে। আমি গড়ে করে নিলাম, তোমরা হিসাব করে দেখবে যে মোটামুটি আসছে, চলে আসছে, এইরকম জায়গায় মোটামুটি আসছে। ঠিক আছে, আমি এসসি এসটি ওবিসি এ বি ইউআর সবগুলোকে একসাথে মিলিয়ে বলছি, মোটামুটি আসার একটা চান্স রয়েছে। তাই সেজন্যই আমি বলছি যে এই সময়টা তার অন্য কিছু করার নেই, তাহলে তোমরা নিজেকে ইন্টারভিউর জন্য নিজেদেরকে একটু প্রিপেয়ার করা শুরু করো, কাজেই লাগবে। সামনে পিএসসিও আছে, তো সেই জিনিসগুলো জন্যই আমি তোমাদেরকে বলছি যে প্রিপেয়ার হওয়া শুরু করো। তোমরা বলছিলে আমাকে অনেকদিন ধরে। আচ্ছা, আমি কিছু এমনি জেনারেল বলছি, দেখো আমি তো একটা ব্যাচ খুলবোই, তোমরাই বলেছো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার কাছেই পড়তে হবে এর কথা নয়, এরকম ব্যাপার নয়। তোমাদের দুটো সেকশন আছে, একটা হচ্ছে কি ইন্টারভিউ, ঠিক আছে, পার্সোনালিটি টেস্ট, এবং সাথে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডেমো। আমি তোমাদেরকে একটা কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলছি, আমার কথাটা খারাপ লাগতে পারে। তোমার
সাবজেক্টিভ তুমি ভালো করে পড়ে যাও, মানে তুমি যদি বটানি স্টুডেন্ট হও বটানিকে ভালো করে পড়ো, জুলজি যদি স্টুডেন্ট হও জুলজিকে ভালো করে পড়ো, ঠিক আছে? এবং তোমাকে বলবো তুমি যদি বটানি স্টুডেন্ট হও জুলজিটাও পড়ার চেষ্টা করো, তুমি যদি জুলজি স্টুডেন্ট হও বটানিটাও পড়ার চেষ্টা করো। কিন্তু তোমার যে ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু একটা জিনিস মেশানো থাকবে যেটার নাম হচ্ছে এডুকেশন, ঠিক আছে? এই সাবজেক্টটার কোনো এমনিতেই আমি কিছু বলছি না, কিন্তু এই সাবজেক্টটার কোনো মাথা মুন্ডু বলে নেই, এবং এই সাবজেক্টটাকে কষ্ট করতে যেও না। এই মুদালিয়ার কমিশন, কে কমিশন, কি হয়েছিল, কোনটা, উডস ডিসপ্যাচ, এইসব করে না নিজের সময়টাকে নষ্ট করো না, আমি খুব স্পষ্ট কথা বলছি। তুমি সাবজেক্টে ফোকাস করো, তোমার লাইফ সায়েন্স সাবজেক্টটাতে ফোকাস করো। তোমার এডুকেশনে কতগুলো পড়লে বিশ্বাস করো, আমি দুবার ইন্টারভিউ দিয়েছি, ঠিক আছে? দুবারই কোয়ালিফাই করেছি। সেকেন্ড টাইম ইন্টারভিউতে আমাকে আমার বিএড ছিল না কোনোদিনই, মানে আমি বিনা বিএডেই দুবার কোয়ালিফাই করেছি। আমার বিএডে তখন মার্কস ক্যারি করতো 3 মার্ক করে। তো আমি নিজের কথা বলছি না বা এটা তোমাদেরকে আমি শেখাতে চাইছি না, যে আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম সেকেন্ড টাইম আমাকে এডুকেশন সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। ট্রাস্ট মি, আমি একটাও পারিনি, আমি একটাও পারিনি। কিন্তু আমার কি হয়নি তা বলে আমাকে বলছে যে আপনি শিক্ষা সংক্রান্ত একটা শিক্ষার এর ডেফিনেশন দিতে পারবেন? আমি স্যারকে একটাই কথা বলছিলাম, স্যার আমি তো বিএড করিনি। বলছে না ঠিক আছে বিএড করেননি তো এমনি ডেফিনেশনটা দিতে পারবেন কি? আমি বললাম না স্যার করি তো নি, তো এমনি আমি বলতে পারি। তো আমি বললাম আমরা যা কিছু শিখছি সেটাই শিক্ষা। তারপর উনিই বলছেন স্বামী বিবেকানন্দ একটা ডেফিনেশন দিয়ে গেছিলেন, ওটা কি বলতে পারবেন? আমি বলছিলাম না স্যার আমি ওটা জানি না স্যার, ঠিক আছে? মানে ওনার ইন্টারভিউটা নিয়ে আমার একটাই জিনিস মনে হয়েছিল যে ওনার মুখে আমার খুব মানে মনে হচ্ছিল খুব দুঃখে কষ্টে আছে যে ভদ্রলোক আমাকে এই প্রশ্নগুলো করছিলেন, ঠিক আছে? হ্যাঁ, তো প্রশ্নগুলো করে আমি খুব ভদ্রভাবেই অ্যান্সার করেছিলাম। এই জিনিসটা সবার প্রথমে আগে ভদ্রতাটা নিয়ে আসবে, যে পোলাইট যেন তুমি সবসময় পোলাইট থাকো, যে তোমার মধ্যে যেন কোনো রোয়াব না আসে, ঠিক আছে? এবং আমি তোমাকে বলছি ফোকাসটা তোমার কোন জায়গায় থাকে, সাবজেক্টে যেন থাকে। আমি এই জিনিসটাকে তোমাকে বারবার বলছি যে তুমি এই জিনিসে মাথায় করো। আচ্ছা ডেমো, ডেমোতে আমি আরেকটা জিনিস বলবো, তোমরা তোমরা যখন ডেমো দেবে না, ডেমোতে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যেন কোনো কারণে এই ডেমোর সাথে বিএড না ঢুকে পড়ে, ঠিক আছে? মানে অযথাই একটা হেসে হাসি হাসি ভাব মুখে, হ্যাঁ, সিরিয়াস কাজ করতে গেছে বাবা, ওখানে ওই মুখে হাসি হাসি ভাব নিয়ে তুমি কিন্তু কিছু করতে পারবে না। যদি এরকম কেউ করছো আমার মনে হয় যে তুমি ভুল পথে এগোচ্ছো। অযথাই মানে তোমার হাসার প্রয়োজন নেই, হঠাৎ করে একটা হাসির মতন কথা কথা নয়, তোমার মুখের এক্সপ্রেশনটা হাসি হাসি, এইগুলো একদম ম্যাটার করে না। আমি বারবার বলছি তুমি যে কন্টেন্ট ডেলিভার করে আসো, তুমি তুমি কদাচিৎ দেখতে হও তোমার মুখটা একদম বাঁদরের মতন হয়ে যাক, তুমি যদি কন্টেন্ট ডেলিভার প্রপারলি করে আসতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না। ওসব বিএড মিএড গুলি মারো, মানে ওটা কি একবারের জন্য, মানে আমি মানে আইএমও বলছি, মানে ইন মাই ওপিনিয়ন বলছি, তোমরা এটা ভাবতেই পারো যে আমি উল্টো পাল্টা জায়গায় তোমাদেরকে চালনা করছি, একদম করছি না। যদিও তবুও বলছি বিএড কে মাথা থেকে সবার আগে সরিয়ে রাখো। বিএড এ যা যা নিয়ম ফলো করেছিলে একটা নিয়মও ওখানে ফলো করতে চাও না। প্রথম কথা, দিস ইজ নট দ্য আইডিয়াল ক্লাসরুম, ঠিক আছে? দে আর নট দ্য স্টুডেন্টস। তুমি মানে সিমুলেটেড ক্লাসরুম ভেবে নিয়ে তুমি সেই বিশাল অঙ্গভঙ্গি করে বিএড এর মতন করে একটা ইয়ে করে পড়াতে শুরু করলে না, তোমার হবে না। আমি তোমাকে বলছি তুমি ডেমোটা খুব নরমাল দেবে, তোমার ইন্ট্রোডাকশনটা যেন কি হয়, খুব সুন্দর হয়। এবং এই ইন্ট্রোডাকশনে তুমি একটাই জিনিস মনে রাখবে যে তুমি একা গেছো পরীক্ষা দিতে, তুমি একাই পরীক্ষা দেবে, ঠিক আছে? এই সেই বিএড এ বলা, এই দেখি তোমরা বলো তো, তুমি জানো তো এটা কি, তাহলে ওকে দিয়ে সেই অর্ধেকটা কথা বলা করালে নিয়ে অর্ধেকটা কথা তুমি জুড়লে, এত সব করার সময় নেই, ঠিক আছে? মানে তোমাকে তোমার পেছনে বড় জোর 2 মিনিট হয়তো তারা নষ্ট করবেন, কারণ এতজনের ভাইবা একসাথে হবে, এতগুলো সিট, ঠিক আছে? এতজনের ভাইবা একসাথে হবে, কত ফাস্ট যদি করবে তবে যে তোমার এই প্রসেসটা কমপ্লিট হবে। মানে তোমাকে এখন ডেমোটা বাধ্যতামূলক হয়ে গেছে। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু ডেমো বাধ্যতামূলক ছিল না। হ্যাঁ, কিছু টেবিলে ডেমো নেওয়া হচ্ছিল, আমি কোনদিন ডেমো দিইনি, ঠিক আছে? দুটোতেই আমি কোনোদিন ডেমো দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় শুনেছিলাম যে না, আমাদেরকে বললো যে একটা পার্ট পড়াতে, এবং কোন পার্ট বেশিরভাগটাই হয়তো নিজের ইচ্ছা, তুমি সেট করবে যে তুমি কোনটা পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো, ওইরকম একটা পার্ট তুমি পড়াও তো দেখি, ঠিক আছে? তো সেখানে ডেমোটা বাধ্যতামূলক ছিল না, এখন কিন্তু ডেমোটা বাধ্যতামূলক হয়ে গেছে, ঠিক আছে? তো সেই ডেমো যখন তোমরা যখন দেবে, আমি একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে বিএডটা সবার আগে মাথা থেকে হাঁটাবে, ঠিক আছে? তুমি বিএডটা হাঁটাবে, তুমি ওদের দিকে মুখে ঘুরে কথা বলবে। তোমার দরকার পড়লে বোর্ডে লেখার সময় তুমি তো যাত্রা করছো না,
ঠিক আছে, তুমি ঘুরে নিয়ে কথা মানে বোর্ডে নিয়ে মানে যেটাকে বলে যে অনেক সময় কি বলে যে তোমার ব্যাক সাইডটা যেন না দেখতে পায় ওনারা, না না এখানে এটা পসিবল নয়, দিস ইজ ক্লাসরুম। তুমি ব্যাক সাইড ঘুরেই তুমি বোর্ডে কিছু লিখবে, লেখাতে লিখতে লিখতে অযথা সময় নষ্ট করে ফেলো না। মনে করো হাতে তোমার 2 মিনিট, তোমার কাছে অসীম সময় নেই, তুমি 2 মিনিট লিখছো হয়তো ফটোসিনথেসিস, সে বিশাল ডিজাইন করে তুমি লিখলে ফটোসিনথেসিস, তার মধ্যে ফটো মানে হচ্ছে লাইট, সিনথেসিস মানে হচ্ছে টু মেক সামথিং। ব্যাপারটা যেন এইরকম না হয়, তোমার ডেমো ক্লাসটা প্রাঞ্জল হবে, ডেমো ক্লাসটা বড় প্রাঞ্জল হবে, যেটা বলবে সেটার সাথে তারা যেন নিজেদেরকে কানেক্ট করতে পারেন এবং সাবলীল ভাষায় হবে এবং তুমি একা দেবে, তুমি কাউকে কোনো কোশ্চেন করবে না, কোনো কিছুতে যাবে না, তুমি একাই একটা জিনিস সেট করে, তুমি দরকার পড়ে যেন মুখস্থ না মনে হয় সেটা, ঠিক আছে, তুমি একটা জিনিস সেট করে পড়িয়ে চলে আসবে, ঠিক আছে, এটাই হবে তুমি ডেমো। একটা কথা বলি যে যারা টিচার, অলরেডি টিচার, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ডেমোটা রিলেটিভলি ইজি হবে, কারণ তারা আর মাথাকে ভয় পায় না, মাথার ভয়টা তাদের কেটে গেছে, মানে একটা ক্লাসে ঢুকে যখন এক গাদা ছেলে দেখে, এক গাদা ছেলে মেয়ে মাথা নিয়ে আছে, তো সেই মাথার ভয়টা তারা আর পায় না। তো আমার বক্তব্য হচ্ছে তোমরাও ভয়টা পেও না, এটার জন্য নিজেকে রেডি করো, প্রত্যেকে তোমরা জানো যে তোমরা কে কেমন পড়াতে পারো, কার ডেলিভারিং স্পিচ মানে স্পিচ অফ ডেলিভার মানে কেমন ভাবে তোমরা স্পিচকে ডেলিভার করছো, তার মানে সেটা কি রকম তুমি জানো, তুমি নিজে তোমাকে চেনো যে সেটা ভালো না সেটা খারাপ, সেটাকে তোমরা মজবুত করার চেষ্টা করো। আমার বক্তব্য এইটুকুনি যে সেই জায়গাগুলোতে ফোকাস করো, যে আমার যদি মনে হচ্ছে যে আমি ভালো করে ডেলিভার করতে পারি না স্পিচকে, তাহলে ওটা আমি একটু রেডি করবো বাবা, ঠিক আছে, ওখানে তো ম্যাজিক হবে না কোনো, যে তুমি সেদিনকে গড়গড়িয়ে সবকিছু বলে দিলে ইন্ডিয়ান আইডলের মতন, যে গোটা দিন এরকম আটকে আটকে কথা বলে গান গাওয়ার সময় একদম ফ্লুয়েন্ট, এটা তোমার সাথে হয়তো হবে না। তাহলে তুমি ওই জায়গাটাকে রেডি করো, ওই জায়গাটাকে সুন্দর করে রেডি করো, যে সাজাও গোছাও, আমি এইভাবে বানাবো, আমি এই বলবো। আমি আরো বলছি, বিয়ার্ড কে বাদ, অযথা হাসি আর কি কিন্তু বাদ, ঠিক আছে, মুখে হঠাৎ করে হাসতে শুরু করলাম, আমি অনেককে দেখেছি, বিশ্বাস করো অনেককে আমি দেখেছি যে ডেমো নিতে বললেই মাথায় যেন কি একটা ভূত চড়ে যায়, অযথা আমি মুখে মুখে হাসছে। আরে বাবা হাসছে কেন? আমার বক্তব্য হচ্ছে যে ফটোসিনথেসিস হচ্ছে, আলো পড়লে গাছ খাবার তৈরি করছে, ও কেন হাসছে? এটা কোশ্চেন হয়নি কোনোদিন মাথায়, ও হাসছে কেন? জানো তো গাছে আলো পড়লে গাছ আলোক সংশ্লেষ করতে পারেনি, একটা হেসে দিল। আরে তুমি ব্যাপারটাকে জানো, তোমার হয়তো পড়িয়ে মজা লাগছে, ছেলেরা তো নতুন, তুমি হাসছো কেন অযথা? এই হাসিটা যেন একদম এলিমিনেট, আমি সবার প্রথম বলছি, টু মাচ ইরিটেটিং, ঠিক আছে, হাসবে না পড়াতে পড়াতে, একদম হাসি মানে হাসি হাসি মুখটাও করবে না, যেরকম থাকো সেরকম থাকার চেষ্টা করবে, ঠিক আছে, এবং ডেমোটা প্রপারলি এক্সিকিউট করবে। মনে রাখবে তোমার হাতে হয়তো 2 মিনিটও সময় থাকবে না, হয়তো তোমার হাতে 1 মিনিট সময় থাকবে, সেই 1 মিনিটের মধ্যে তোমাকে ডেমো দিতে হবে। আমি তোমাকে হিসাব করে বলে দিচ্ছি, কারণ তুমি যখন প্রথম প্রথম ঢুকবে, একদম ফ্রেশ মুডে ঢুকবে, আমার দুটো অভিজ্ঞতা কিন্তু দু রকমের। আমার প্রথমবার যখন আমি এসএসসি দিয়েছিলাম 2010-এ, তখন আমার 4 নম্বরে নাম ছিল, আমি 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 4 নাম্বার স্টুডেন্ট, ঠিক আছে, ক্যান্ডিডেট। তো তখনের ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা একরকমের। আবার যখন আমি 2012 সালে মানে যেটা 2013-তে জয়েন হয়েছিল, আমি সেই এসএসসিটা যখন দিয়েছিলাম, সেটাতে আমার কিন্তু সেকেন্ড হাফে আমার ইয়ে ছিল, মানে ইন্টারভিউ ছিল, সেটা আমি প্যান্ডেলে দিয়েছিলাম। আবার সেটার জন্য প্রপার রুমও ছিল না, কারণ সংখ্যা বেশি ছিল, এধার ওধার সব একসাথে করা হয়েছিল, তো প্যান্ডেলের মধ্যে খুব অব্যবস্থায় ছিল, হ্যাঁ মানে খুব চরম অব্যবস্থা যেটাকে বলে, সেই চরম অব্যবস্থায় ওই সেকেন্ড ইন্টারভিউটা হয়েছিল। তো দুটো ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কিন্তু আমার কিন্তু দু রকমের, আমি পরে এগুলো বলবো কোনো রকম কোনোদিন, যে আমি কিছু জিনিসকে ফেস করেছিলাম, মানে যেগুলোকে বলে না যে ক্লাসিক্যাল কন্ডিশন, সেই ক্লাসিক্যাল কিছু কন্ডিশন আমি ফেস করেছিলাম, সবগুলো পাইনি। যেমন কি আমি এই জিনিসটা ফেস করেছি যে আমার প্রথম যে ফার্স্টবার যে ইন্টারভিউটা দেখেছিলাম, প্রায় 7 জন মতন ছিল, কে কোন সাবজেক্টের কে কি সেটা আমি কিচ্ছু বুঝতে পারিনি, বিশ্বাস করো। অনেক প্ল্যান করে গেছিলাম যে মে আই কাম ইন স্যার, এই বসবো এই করব, কিচ্ছু করার সুযোগ হয়নি। একজন ওনাদের অফিস স্টাফ ছিলেন, আমাকে নিয়ে যে তুলে হাতে ধরে নিয়ে পাশে একটা টুলে বসিয়ে দিলেন। অলরেডি তখন একজন ইন্টারভিউ দেওয়া শেষ করছে, আমি ওই রুমের কোণে যে টেবিলে ছোট্ট একটা টুলে বসে আছি, উনি আমাকে বললেন উঠে যান, আবার হাত ধরে তুলে সামনে এনে বসিয়ে দিলেন, ঠিক আছে। ব্যাস, আমি কোনো মে আই কাম ইন স্যার কি কিচ্ছু বলতে পারিনি, কোনো সুযোগ হয়নি, ঠিক আছে। তো সেবারে আমার কি হয়েছিল যে প্রত্যেকজন কোশ্চেন করে যাচ্ছে,
তো একটা শিক্ষা ছিল যে না, এখানে সিস্টেম হচ্ছে কি যে তুমি একজনের অ্যান্সার কমপ্লিট করবে, তারপরে তুমি আরেকজনের কোশ্চেনে যাবে। হ্যাঁ, মানে মাঝখানে তুমি ওই কোশ্চেনটা যতই জানো, তুমি মাঝখান থেকে কিন্তু এই কোশ্চেনটাকে ছেড়ে দিয়ে ওই কোশ্চেনের অ্যান্সার কিন্তু করা যাবে না। তো সেই জিনিসটা শিখে গেছিলাম, তখন এগুলোই বেশি শেখানো হতো। ঠিক আছে, পেপারে বিভিন্ন জায়গায় এই সব জিনিসগুলোকেই বেশি শেখানো হতো। তো সেই জিনিসটা শিখে গেছিলাম, সেই জিনিসটা আমি ফেস করেছিলাম। ঠিক আছে, তো এইরকম কিছু জিনিস তোমরা ফেস মানে জিনিসগুলোকে মাথায় নিয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো আমার ড্রেসের অবস্থা, মানে ড্রেস ঠিকঠাক ছিল। আমার জুতো, আমি কোনোদিনই আজ অব্দি এই ফুল শু মানে যেটাকে লেদারের যেটাকে বলা হয়, আমি আগে কোনোদিনই পড়তাম না। 2000 আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি। তো কোনোদিনই পড়তাম না, মানে তার আগে তখন অব্দি, তখন একটা কলেজ থেকে পাস করে মানে ওই নর্মালি যে ভেলক্রো শু, যেগুলোকে কিটো বলে অ্যাকচুয়ালি ভেলক্রো, সেই ভেলক্রো শু পরে অভ্যাস, মানে জুতো পরে এরকম স্লিপার পরে অভ্যাস। ইন্টারভিউটাও আমি খুব একটু শখ করেই বলেছিলাম না আমি তো জুতো পরি না, এইভাবেই পরে গেছিলাম। তো আমি আর আমার এক বন্ধু দুজনে গেছিলাম। তো আমার বন্ধু জুতোটা কি ছিল, ওর জুতোটাও এরকম স্লিপারই ছিল, কিন্তু চামড়ার ছিল বলে জুতোটা দেখতে অত খারাপ লাগছিল না, মানে জুতোটাকে জুতোর মতনই মনে হচ্ছিল, মানে ফুলসুর মতনই মনে হচ্ছিল। আমার ক্ষেত্রে আমি যখন উঠেছি ওপরে, আমি টেনশন নিয়ে নিয়েছি যে এই তো এই জুতো নিয়ে তো আমাকে যখন তখন আটকে দেবে। আমার তো জুতো সাদা রঙের সোল, মানে যেটা তলার যেটা মেটেরিয়াল সেটা হোয়াইট কালারের, আর ওপরে বাকিটা নেভি ব্লু। এ তো খুব হাইলাইটিং জিনিস, এ তো আমাকে ক্যাচ করে নেবে। আর প্রত্যেকে দেখছি একদম পুরো সুটেড বুটেড, ঠিক আছে, খুব সুন্দর জুতো পরে আছে। তখন আমার খুব টেনশন হয়েছিল, মনে হচ্ছিল আমি গেলাম। তো বিশ্বাস করো, এক সিনিয়র ছিলেন আমাদের থেকে অনেক সিনিয়র, তিনিও আমাদের সাথে ভাইবার টেবিলেই বসে, মানে আমাদের সাথে লাইন দিয়ে বসেছিলেন। আমার 4 নাম্বারে ছিল, আমার মনে হচ্ছে ওনার 12 নাম্বারে ছিল। উনি আমাকে বলেছিলেন, উনি চাকরি করতেন, ঠিক আছে, উনি আমাকে বলেছিলেন যে অনেক আমাদের থেকে অনেকটা সিনিয়র, তো বলছে ভাই চিন্তা করো না, এসব দেখে না, এই জুতো জামা এগুলো দেখে না, এগুলো আমাদের মনে হয়। আমি চাকরি করছি এক জায়গায়, একটা ইন্টারভিউ দিয়ে এসেছি, তুমি টেনশন করো না, তুমি চলে যাও। ঠিক আছে, তো ওই কথাটা আমার খুব কাজ করেছিল। ব্যাস বলার সাথে সাথেই তারপর আমাকে টেনে ঢুকিয়ে নিল। মানে 4 নাম্বার, মানে বুঝতে পারছো যে 1 2 করতে করতে আমাকে তখন উঠিয়ে উপরে বসিয়েছে, আর তারপরে আমাকে টেনে ঢুকিয়ে নিল। তো আমি আর জুতোটার দিকে ভাবিনি, ওনারাও আমার মনে হয় আমার জুতোটার দিকে আর দেখেননি। তো এই জিনিসগুলো খুব একটা ফ্যাক্টর নয়, কিন্তু সেটা আমি ভুলবশত পড়ে গেছিলাম। মানে ইচ্ছাকৃত রোয়াব দেখিয়ে বা স্টাবর্ন হয়ে কিন্তু পড়ে যায়নি ব্যাপারটা, সেটা আমি ভুলবশত পড়ে গেছিলাম। তাই তোমরা এই সমস্ত ভুলগুলো আমি করতে বলছি না, আমি তোমাদের শুধু আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা বলছি যে নর্মাল জুতো জামা পরে যাবে, যারা মেয়ে আছো তারা শাড়ি পরে যাবে, ঠিক আছে, চুড়িদার বা অন্য কিছু পরে যাওয়ার চেষ্টা না করাই ভালো, কিছুই হবে না, কেউ কিচ্ছু করে না। তুমি যদি কন্টেন্ট ডেলিভার করে আসো, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় ওভার ইন্টারভিউতে আমাকে আরেকটা জিনিস আমাদের সে সময় শেখানো হতো, তোমাকে যতটা প্রশ্ন করবে তুমি ততটাই অ্যান্সার দেবে, তুমি যতটা জানো ততটা অ্যান্সার করবে না। তো আমাকে আমার সম্ভবত মানে যখন দ্বিতীয় ইন্টারভিউটা ছিল, মাত্র 3 জন ছিলেন, মাত্র 3 জন, একজন বোর্ড নমিনি, একজন মনে হয় এডুকেশন সংক্রান্ত, আর একজন ছিলেন সাবজেক্ট এক্সপার্ট। তো যিনি সাবজেক্ট এক্সপার্ট আমাকে আমাকে জিজ্ঞাসা করলেন যে সাবজেক্ট কি, যদিও ওনাদের কাছে পেপার আছে। তো আমি বললাম আমার সাবজেক্ট বটনি। তো বললো আচ্ছা, উনি মনে হয় সম্ভবত জুলজি ছিলেন, আমার যা মনে হলো, আমি জানি না। তো উনি আমাকে প্রায় 8-9টা মলিকুলার বায়োলজির কোশ্চেন করেছিলেন, মানে মলিকুলার বায়োলজি জেনেটিক্স থেকে আমাকে 8-9টা কোশ্চেন করেছিলেন। একটাও জুলজির কোনো ক্লাসিক্যাল থেকে করেনি, বটানি উনি করেননি, কারণ উনি পারবেন না বটানি। একটা প্রফেসরের পক্ষে আরো কষ্ট যে তিনি যদি জুলজির হন, তিনি বটানির কোশ্চেন করা সম্ভব নয় তার পক্ষে। তো আমাকে একটা প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ মিউটেশন। তো আমি বলেছিলাম ইট ইজ সাডেন হেরিটেবল জেনেটিক চেঞ্জ। ঠিক আছে, ব্যাস। তো উনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে এটা কি সবসময় হেরিটেবল হয়। আমি বললাম না স্যার। তারপরে কিন্তু উনিও কিছু বলেননি, আমিও কিছু বলিনি। তারপরে প্রশ্ন অন্য প্রশ্ন ছিল, উনি আমাকে শুধু এইটুকুন বলেছিলেন যে এটা সবসময় কি হেরিটেবল হয়। আমি বললাম না, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি যে কেন না বললে, কি হলো, কেন এরকম হলো, ওসব কিছু জিজ্ঞাসা করেনি। আমি বললাম না, কিন্তু আমি একটু আগে সংজ্ঞাতে ওকে বলেছি যে হেরিটেবল চেঞ্জ, কিন্তু তারপরে আমাকে জিজ্ঞাসা করছে সবসময় হেরিটেবল হয় না। দেখো, ডেফিনেশনে কিন্তু মিউটেশন যখন পড়বে, ইট ইজ সবসময় একটা লেখা থাকে যে এটা সাডেন, সাডেন হতেই হবে, হেরিটেবল চেঞ্জ হতে হবে, তবেই তাকে সেটাকে কি বলা হয়, মিউটেশন বলা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা হেরিটেবল কি সবসময় হবে, আমি বলছি তোমাদের না। যদি জার্ম সেলে মিউটেশন হয় তবে এটা হেরিটেবল হয়, কোনো সোমাটিক সেলে যদি কোনো মিউটেশন হয় সেটা হেরিটেবল নাও হতে পারে, ইট মে অর মে নট হেরিটেবল, কিন্তু ডেফিনেশনে ওটা লেখা আছে। তো এইরকম আমাকে কিছু প্রশ্ন না, ওই ওই তুমি যেটা সাইলেন্ট মিউটেশন বলছো, তো সাইলেন্ট বলছো,
না মানে ওনার কথা বক্তব্য হচ্ছে যে সিম্পল প্রশ্ন, এত ডিপে যায়নি। আমি প্রথমবারের ভাইবার ইন্টারভিউ মানে কথা বলবো, আমার প্রায় 15 মিনিট ভাইবা হয়েছিল, যেহেতু আমি 4 নাম্বারে ছিলাম, তাদের মাথাগুলো ফ্রেশ ছিল সেই মুহূর্তে, প্রথম প্রথম ঠিক আছে, প্রথম প্রথম কোশ্চেন করার আনন্দ থাকে, কিন্তু যখনই একটু দেরি হয়ে যায় না, তারাও দেখছে যে আমি এই ছেলেটার পেছনে 15 মিনিট খেয়ে দিলাম, ওই ছেলেটার পেছনে 20 মিনিট খেয়ে নিলাম। তো ওনার কাছে একটা শিডিউল থাকে যে ফার্স্ট হাফের মধ্যে হয়তো আমাকে 30 জনের ইন্টারভিউ সারতে হবে, তখন জিনিসটা পরের গুলো ছোট হয়ে যায়। আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি, তোমার ইন্টারভিউর যেটা অর্ডার সিরিয়াল নাম্বার সেটা বড় ইম্পর্টেন্ট। তুমি যদি প্রথম দিকে পড়ো তোমাকে অনেকটা কিছু করবে, তুমি যদি দ্বিতীয়বারে মানে শেষ দিকে পড়ো মানে তোমার চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমি তোমাকে আরো কিছু আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স, প্রশ্ন করার এক্সপিরিয়েন্স আমি তোমাকে বলবো যে কিরকম কিরকম ঘটনা ঘটেছে, মানে তোমাকে আমি আমার কলেজের ভাইবার কথাও বলবো। কোশ্চেন গুলো বড় সুন্দর ছিল, মানে ভাইভাতে এই ধরনের প্রশ্ন আমি বোঝাতে চাইছি যে ভাইভাতে সবসময় স্ট্রেট কাট প্রশ্ন হয় না। বলতো একটা বলতো একটা এককোষী শৈবালের নাম, এটা তোমার প্রশ্ন হয়তো হবে না, কথাটা বোঝাতে পারছি? এটা তোমার প্রশ্ন নয়, তোমার প্রশ্নটা সামান্য কনসেপচুয়াল হবে। হ্যাঁ, তবে তোমাকে এমনও ডিপে নিয়ে চলে যাবে না যে তুমি ওখান থেকে বেরিয়েও না আসতে পারো। মানে আমি আমার দুবারের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অন্য কিছুকে বলছি না। বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, আমি শুধু আমার দুবারের এক্সপিরিয়েন্স যেটা হয়েছে আমি সেটা বলছি। আমার দুবারের এক্সপিরিয়েন্সটা দু রকমের হয়েছে, দু রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। ঠিক আছে, আমাকে প্রথমবারে প্রশ্ন করেছিল কম, জ্বালিয়েছিল বেশি। ঠিক আছে, আর দ্বিতীয়বারে খুব স্ট্রেট কাট প্রশ্ন করেছিল। সাবজেক্টের প্রশ্ন আমি একটাও না পারা হয়নি, আর এডুকেশনের প্রশ্ন আমি একটাও পারিনি। ঠিক আছে, একটা না মানে একটাও পারিনি, বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে, আমি শুধু একটাই কথা বলেছি যে স্যার এগুলো আমাকে স্যার। হ্যাঁ করতে পারে, করতে পারে, এডুকেশন তো থাকবে বলছে, আমি একটাও পারিনি, বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি একটাও পারিনি, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে প্রত্যেকবারই থাকবে। ওটা থাকবে মানে যতদিন থাকবে ওটা থাকবে, ওটাকে আমি বলছি না, ওই সাবজেক্টটাকে আমি পছন্দ করি না রীতিমতন। ঠিক আছে, তো ওটার কোনো অ্যাবসলিউট বলে কোনো জিনিস নেই, একবার দেখে যাবে। ঠিক আছে, ওগুলো না দেখে গেলে কোনো প্রবলেম নেই, ওগুলো না দেখে গেলে না পারলেও আমি তোমাকে বলছি তুমি যদি সাবজেক্টে স্ট্রং হয়ে যাও না, ঠিকভাবে অ্যান্সার দাও, ওগুলোতে তেমন কোনো গুরুত্ব দেয় না ওরা, বিশ্বাস করো, তেমন কোনো গুরুত্ব দেয় না ওগুলো। আমি তোমাকে বলছি তো আমি পেয়েছি, তবে আমি তোমাদেরকে বলছি না যে দেখো না, তোমরা কিন্তু নিজেদের ম্যাক্সিমামটা দিয়ে যাবে। হ্যাঁ, তোমরা এডুকেশনও দেখবে, তোমরা নিজের সাবজেক্টও দেখবে এবং ডেমো প্রিপেয়ার করবে, প্রত্যেকটা জিনিস দেখবে। আমি তোমাদেরকে শেখাচ্ছি না, বারবার বলছি, আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স বলছি যে কোনটাতে প্রায়োরিটি দেবে, কোনটাতে লেস প্রায়োরিটি দেবে। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা, তোমার প্রায়োরিটি হবে তোমার সাবজেক্ট, তোমার লেস প্রায়োরিটি হবে কোনটা তোমার এডুকেশন এগুলো। মানে অনেকে আমি দেখেছি এডুকেশন পড়তে যে এমন মতন মেতে যাই গো, যে ও সাবজেক্ট ভুলে গেছে, ওর মনে হচ্ছে সাবজেক্ট আর কিছু ব্যাপার না, সাবজেক্ট হয়তো কোনো প্রশ্ন করবেন না, কিছু করবেন না, শুধু এডুকেশনটাই পড়ে চলে গেল। আমার বক্তব্য হচ্ছে তোমাদের যেন এই রকম ঘটনা না ঘটে। হ্যাঁ, এডুকেশনটা পড়ো, মুদালিয়ার কমিশন, আরো কি কি হান্টার কমিশন কিসব কিসব আছে, আমি কিছু জানি না, এগুলো খুব কম। হ্যাঁ, তো আমি ওডিএল এ বিএড করা, আমি এমনি বিএড করিনি, মানে আমাদের সময়ই একবারই ওডিএল এ বিএড হয়েছিল, তো আমি সেই কিন্তু ভালো জায়গা থেকে ওই ওডিএল এই বিএড করেছি। হ্যাঁ, আরো যদি কোনো শর্টে শর্টে আমি করিনি, যদিও লংই হয়েছে, আরো যদি কোনো শর্টে কিছু এই সাবজেক্টটাকে করা যেত আরো মনে খুশি হতাম, যাই হোক করতে পারিনি। এই সাবজেক্টটাকে নিয়ে কেউ বেশি ওরিড হয় না, নিজের সাবজেক্টটা রুইন্ড হয়ে যাবে, একেবারে ভুলে যাবে সবকিছু, একদম এগুলো নিয়ে কেউ মাথা খারাপ করে না। তো আমি তোমাদের বলছি ইন্টারভিউর জন্য নিজের ডেমোটাকে রেডি করো। ঠিক আছে, 3-4টা জিনিসকে রেডি করো, মানে পছন্দের জিনিস, তোমারই পছন্দের জিনিস, 9-10 এর টপিককে তুলে ধরো। হয়তো শালক সংশ্লেষ পড়াচ্ছ, কিংবা রেসপিরেশন পড়াচ্ছ, শ্বসন পড়াচ্ছ, বা তুমি ধরে নাও রেচন পড়াচ্ছ, বা তুমি ধরে নাও যে তুমি জনন পড়াচ্ছ, জনন যদিও ক্লাস 10-এ আছে। তো এইরকম জিনিসকে তুমি নিজের মতন করে তুলে নাও। আমি তোমাকে বলছি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে তোমার যেটা প্রিফার্ড, মানে তুমি যেটা চয়েস করে আছো, তোমার ওন চয়েস দেবে, এবং ওন চয়েসে তুমি যদি ভালো করে দাও তখন হয়তো তোমাকে আরেকটা কিছু পড়াতে বলতে পারে। কারণ অনেক সময় ওরা ভাববে কি বলতো, এটা সাইকোলজি, যে বা ও তো এটা রেডি করে এসছে তাই এত সুন্দর বললো, কই দেখি তো আমি একটা টপিক দিই, ওটাও কেমনি বলে দেখি তো। হ্যাঁ, তুমি ভেবো না তোমাকে গ্র্যাজুয়েশনের কোনো টপিক নিয়ে তোমাকে বলতে বলবে, আমার মনে হয় না বলতে বলবে। ঠিক আছে, তো তাই তোমাকে বেশিরভাগটাই এইরকম টপিকে চুজ করো যেগুলো 9 এবং 10 এর সিলেবাসে আছে। ঠিক আছে, আমি 11-12 এর জন্য একই কথা বলছি, তোমাকে ওগুলোই তোমার বেস্ট, মানে 9-10 এ যেগুলো আছে সেগুলোরই রিপিট আছে 11-12 এ। আরেকটা কথা, 2 মিনিটের মধ্যে তুমি যতদূর চেষ্টা করবে যেন আমি মানে একদম মানে জিনিসটার ভেতরে না ঢুকে যাই। ঠিক আছে,
এরকম তোমাকে কেউ বলেনি। তুমি ইন্ট্রোডাকশনটা তুমি খুব ভালোভাবে সেট করো, এত সুন্দর ইন্ট্রোডাকশনটা বানাও যেন ওটাতেই তোমাকে আলাদাভাবে চুজ করে না, যেন বুঝতে পারে যে এই ভেতরটাও দারুণ পড়াবে। 2 মিনিটে তো তুমি কোনো জিনিসই পড়াতে পারবে না, কিন্তু তুমি এমন, সেটা বলতে পারবো না, এটা তো এমনিতেই র্যাপিড হচ্ছে, এটা তো অনেক ফাস্ট হচ্ছে না, তাইলে এবং সংখ্যাটাও না, সিএসসি 30-এরও কম থাকে। তো তোমার বক্তব্য হচ্ছে যে এটাতে এটাতে তুমি ভেবো না যে তোমার খুব মানে ধীরে এরকম ইন্টারভিউ হবে। প্রত্যেকটা যে যে যেখানে আছো তার যেটা রিজিয়নাল অফিস, সেই রিজিয়নাল অফিসে ইন্টারভিউ হবে এবং খুব তড়িৎ গতিতেই হবে, ঠিক আছে? মানে তোমার না না না, ইন্টারভিউ ওরা কলকাতায় করলে সামলাতে পারবে না, হয়তো কলকাতাতেও করবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা যেগুলো রিজিয়নাল অফিস, যে জোন যেগুলো, ঠিক আছে, সেই জোন গুলোতে ওরা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে। হ্যাঁ, বর্ধমানে আছে, যেমন বাঁকুড়া একটা জোন, ঠিক আছে, এই জোন গুলোতেই তারা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে। এবার জানি না আরো যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতাজি ইন্ডোরে খাঁচা খাঁচা করে যদি করে দিল, তাহলে সেটা বলতে পারবো না আমি, কিন্তু নর্মালি এরকমই করে। তো নিজেকে, হ্যাঁ বলো। 16-র এসএসসি রিজিয়নাল অফিসে হয়েছিল, 16ই তো প্রথমবারে যেটা সেন্ট্রাল এসএসসি হয়, মানে এসএলএসটি টার্মটা 16 থেকে আসে। তার আগে তো হ্যাঁ আরএলএসটি ছিল, রিজিয়নাল টেস্ট ছিল, ঠিক আছে, তো সেটা তো রিজিয়নাল অফিস গুলোতেই হতো। 16টাও কিন্তু ইন্টারভিউ সেকশনটা তোমার কিন্তু ইয়েতেই হয়েছিল, মানে রিজিয়নাল গুলোতেই হয়েছিল। ফাইনাল কাউন্সিলিংটা কিন্তু তোমার ওই কলকাতাতে হয়েছিল, মানে যেটা সেন্ট্রাল, যেটা আচার্য কি নাম যেন, সদর, তাই তো? হ্যাঁ, আমি তোমাদেরকে ওটাই বলছি নিজের, হ্যাঁ অবশ্যই কলকাতায় যে ইন্টারভিউ দেওয়া, যারা কলকাতায় থাকে না তাদের জন্য একটু বেশ হেক্টিক। নিজের জায়গায় খুব ফ্রিলি ইন্টারভিউ দেওয়া যায়, মানে মানসিক ভাবে আমি চাঙ্গা থাকি যে আমি তো এই তো এখানেই যাব। এটা ঠিক কথা বলেছো। তো হ্যাঁ বলো, বলো। না, ইন্ট্রোডাকশনটা সেট করো, ইন্ট্রোডাকশনটা নিজে সেট করো। আমার বক্তব্য হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা তোমার যেন এমন হয়, তুমি পুরো ভেতরটাকে যেন বুঝিয়ে দাও যে আমি ওখানে কি করতে পারি, বোঝা গেছে? যে ওখানে আমি কি করতে পারি। আমি তোমাকে প্রত্যেককে বলছি, ওরা যে সময়টা দেবে তুমি ভেতরে ঢোকার সুযোগই পাবে না, কোনো জিনিসের ভেতরে ঢোকার সুযোগ পাবে না। তোমার তো টপিক একটা বড় সড়ো জিনিস, তুমি কার ভেতরে ঢুকবে বলো? তুমি সালোক সংশ্লেষ পড়াতে যে সোজা কি তুমি রিঅ্যাকশন দিয়ে শুরু করো কোনোদিন? হ্যাঁ, CO2 প্লাস H2 ইজ ইকুয়াল টু C6H12, O6 প্লাস O2 প্লাস আরেকটা H2 এর গল্প আছে, তুমি এটা দিয়ে শুরু করতে পারবে না, ঠিক আছে? তো তোমাকে ইন্ট্রোডাকশনটা রেডি করতে হবে যে সালোক সংশ্লেষ জিনিসটা কি। যেমন আমি তোমাদেরকে, আমি আমার মতন করে যেরকম বলি, যে আমি স্কুলেও এরকম ভাবেই বলি যে সালোক সংশ্লেষ হচ্ছে খাবার বানানোর পদ্ধতি, যেটাকে আলোকে ব্যবহার করে খাবার বানানোর পদ্ধতি, ঠিক আছে? পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই পদ্ধতিটা ছিল না, তখন একটা অন্য পদ্ধতি ছিল যে তাপ শক্তিকে ব্যবহার করে খাবার বানানোর পদ্ধতি। এরপরে আস্তে আস্তে বিবর্তন ঘটলো, প্রাণী বলছি জীবরা উন্নত ঘটলো, প্রাণী কথাটা বলো না, আর উদ্ভিদ কথাটাও ডিরেক্টলি বলো না, জীবদের আস্তে আস্তে উন্নতি ঘটলো, তারা খাবার বানানোর একটা নতুন টেকনিক আবিষ্কার করলো। সেই টেকনিকটাতে তারা কি করলো, যেটা শক্তি, যেটা যে শক্তিটাকে সে ব্যবহার করবে, সেই শক্তিটাকে তারা চেঞ্জ করলো, তারা আলোতে, এই তাপ থেকে কিসে চেঞ্জ করলে নিয়ে গেল, আলোতে নিয়ে গেল। তারা আলোক শক্তিকে ব্যবহার করে এখন কি বানাচ্ছে, খাবার বানাচ্ছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই সালোক সংশ্লেষ, ঠিক আছে? যারা মডার্ন ডে যারা মানে অর্গানিজম, তারাই সালোক সংশ্লেষ করতে পারে, সবাই পারে না, কারা পারে সেটা তো তুমি বলছো। তো মানে ব্যাপারটা হচ্ছে ইন্ট্রোডাকশনে তুমি বোঝালে যে তুমি যারা কেমো অর্গানোট্রপস হয় তাদেরকেও তুমি চেনো, তোমার কথাই যেন মিস না হয়, কিন্তু তুমি এতটাও কঠিন ভাবে পরিবেশন করলে না যে জিনিসটা একদম মাথার উপর দিয়ে বেরোলো। তুমি শুধু বললো খাবার বানানোর পদ্ধতি 2 রকমের আছে, তাপ একটা আলো। তো আমরা আলোওয়ালাটা পড়ছি, তাপওয়ালাটা আমরা পড়ছি না, তাপওয়ালাটা বড় হলে পড়বো, ঠিক আছে? আমরা আলো দিয়ে খাবার তৈরি করছি, আলো দিয়ে খাবার বানালাম, কি বানালাম সেটা বললে। এবং আমি এরকম ভাবে পড়াই যে এই চ্যাপ্টারে আমরা শুধু খাবারটা বানাচ্ছি, পরের চ্যাপ্টারে খাবারটা ভাঙবো, মানে শ্বসনে, ঠিক আছে? তো এইরকম কিছু কথা। বা তুমি যদি রেচন পড়াচ্ছ, রেচন পড়ানোর সময় হঠাৎ করে তুমি যদি আগে রেচনে চলে যাও, দূষিত পদার্থ না, ফার্স্ট ইউ নিড টু টক অ্যাবাউট দ্য বিপাক। তোমাকে মেটাবলিজম বোঝাতে হবে যে মেটাবলিজম জিনিসটা কি। কোনো একটা বিক্রিয়া, মনে করো এই টেবিলটাই যেটা হচ্ছে, সেই বিক্রিয়াটাকে যদি আমি কোষের মধ্যে ঢুকিয়ে দিই, শুধু আমি স্থান পরিবর্তন করছি, ওই বিক্রিয়াটাকেই আমি কি বলবো, আর বিক্রিয়া না বলে ওকে বলবো বিপাক হচ্ছে। ওখানে কি হচ্ছে, ওর মধ্যে বিপাক ঘটছে। শুধু কোষের ভেতরে যদি ঘটনাটা ঘটে তাহলে বিপাক ঘটবে, দেহের মধ্যে কিন্তু কোষের বাইরে এটাকেও আমরা বিপাক বলবো না, ঠিক আছে? যদি কোষের ভেতরে কোনো এরকম বিক্রিয়া ঘটে এবং সেই বিক্রিয়ায় যদি কোনো পদার্থ উৎপন্ন হয় এবং সেই পদার্থটা যদি কোনো, মনে করো দেহের কোনো
কোষের বা দেহের কোনো অংশের সেটাকে যদি দূষিত মনে হয়, তাহলে সেই দূষিত পদার্থটাকে দেহ কি করতে চাই? বার করতে চাই। এই যে বের করে দেওয়ার পদ্ধতিটা, কোন পদার্থটাকে? দূষিত পদার্থকে। কোন দূষিত পদার্থটাকে? যে দূষিত পদার্থটা বিপাকের ফলে উৎপন্ন হয়েছে, কোষের মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে, সেই পদার্থটাকে বিক্রিয়া করে মানে দেহের বাইরে বের করে দেওয়ার নাম হচ্ছে রেচন। তো ব্যাপারটা তোমাকে টানতে হবে একটু পেছন থেকে, যে আমি রেচন পড়াতে দিয়েছি কিন্তু আমি ফার্স্ট অফ অল বিপাকে টার্গেট করব। যে বিপাক জিনিসটা কি, বিক্রিয়াটা কোনখানে ঘটছে? কোষের মধ্যে ঘটছে, দেহের মধ্যে ঘটছে, কিন্তু কোষের বাইরে যদি ঘটে তাকে আমরা বিপাক বলি না, তাকে আমরা কি বলি? নরমালি পরিপাক মরিপাক এসব বলি। ঠিক আছে, ডাইজেশন বলি আমরা। কখন বলবো মেটাবলিজম? কখন বলবো? যখন সেলের ভেতরে ঘটবে কোনো বিক্রিয়া। ঠিক আছে, ওই বিক্রিয়াটাকে যদি সেল থেকে বাইরে বার করে আমি হাতে ঘটাই, টেবিলে ঘটাই, আপনার মাথায় ঘটাই, তাহলে কিন্তু সেটাকে বিপাক বলা চলবে না। যদি সেলের মধ্যে ঘটে তবেই সেটাকে মেটাবলিজম বলে। এরপর তুমি কিন্তু উপচিতি অপচিতি চলে যাও না, এটা তোমার পার্ট নয়। তোমাকে শুধু বিপাক জাতীয় দূষিত পদার্থকে ব্যাখ্যা করতে হবে। তারপর তুমি রেচনকে নিয়ে পড়ো না, যে কিছু কিছু জিনিসের কিছু অঙ্গ আছে, তোমার এটা বলতেই দেখবে 3 মিনিট লেগে গেল, তোমাকে বের করে দেবে, তোমাকে আর শুনবে না। তাহলে তুমি ওই ইন্ট্রোডাকশনটাকে প্রপারলি সেট করো, তুমি প্রত্যেকটা। ঠিক আছে, আমাকে এটাই যদি আরো আধা ঘন্টা বাদে পড়াতে দাও, আমি অন্য অ্যাপ্রোচে বলবো। তো ব্যাপারটা হচ্ছে তুমি নিজের মতন করে সাবজেক্টগুলোর ইন্ট্রোডাকশনটাকে সেট করো, এটা তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি আমার মত বলে তুমি টপিকে ঢোকার চেষ্টাই করো না। তোমার 2 মিনিট বা 3 মিনিট সময়ে তুমি টপিকে ঢুকতে পারবে না গো। ঠিক আছে, আর ঢুকলেও খুব বাজে ভাবে ঢুকবে, একবারেই সম্ভবত হয়। এবার জানি না, দেখো নতুন তো সবকিছুই, হ্যাঁ, তো নর্মালি একবারই হয়, মানে ওখানেই বোর্ড লাগানো থাকবে, ওনারাই তোমাকে টেস্ট করবেন। মানে আমি তোমাকে বলছি যে আমাকে যদি কাজটা করতে দিত, ভাইবার ডেমো যদি আলাদা আলাদা করতাম, তাহলে আরেকটা কাগজ বাড়তো। ঠিক আছে, আমি কেন কাগজ একটা বাড়াবো? আমি একজনের হাতে একটা স্প্রেডশিট দেবো, সেই স্প্রেডশিটে সে একবার ভাইবার নাম্বার লিখবে, একটা ডেমো নাম্বার লিখবে। তুমি একটা রুমে ভাইবা দিলে, আবার তুমি একটা রুমে যে ডেমো দিলে, তাহলে দুটো স্প্রেডশিট হয়ে গেল, দুটোকে আবার অ্যাটাচ করো, খাটালির কাজ। হ্যাঁ, তুমি অফিসিয়াল দিক দিয়ে ভাবতে শুরু করো যে তুমি যদি কাজটা করতে তাহলে কেমন করে করতে। একটা দিকেই সম্ভাবনা আছে, এবার দেখা যাক। এবার তো বিভিন্ন রকমের ব্যাপার আছে, যে ওই কি সব বলছে ক্যাচার লাগাবে। ঠিক আছে, সিসি মানে এমনি তো ক্যামেরা থাকবে, সাথে নাকি মানে ভয়েসকে ক্যাচ করার জন্য ক্যাচার লাগাবে। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, সেগুলোর জন্য হয়তো আলাদা সেটআপ থাকতেও পারে। ঠিক আছে, তো এগুলো এখন পরের ব্যাপার, এগুলো সম্পর্কে আমি খুব কম জানি। ঠিক আছে, খুব অনভিজ্ঞ মানুষ, জানি না এসব ব্যাপার নিয়ে। আমাকে অনেকেই ফোন করে যে আজকের খবর কি হলো, সুপ্রিম কোর্টের রায় কি হলো, আমি জানি না, বলতে পারবো না। তো এগুলো তোমরা এখন মাথা ঘামিও না, তোমরা নিজেদেরকে মতন করে ইন্টারভিউ সেট করো। ঠিক আছে, সাবজেক্টটাকে পড়ো, কনসেপচুয়ালি পড়ো। ঠিক আছে, এবং সাথে তোমরা ডেমোর জন্য নিজেকে রেডি করো। আর আমি আর বারবার রিকোয়েস্ট করবো যে ডেমোতে যেন বাবা বিএড নাম এসে। ঠিক আছে, মানে যিনি পড়াচ্ছেন, আমি তোমাকে বলছি তুমি আমার পদ্ধতিতে যাও, তুমি বিপদে পড়বে না। কিন্তু ওই বিএড পড়ানোর মতন করে একটা দাঁড়ালাম, কোন রকমে ওনাদের মুখ দিয়ে আমি কথাটা বলালাম যে আমি কি পড়াতে চাই। বিএড তো দেখলেই শেখায়, তাই না? আমাদের তাই শিখিয়েছিল, জানি না তোমাদের কিছু। মনে করো আমি কিছু পড়াতে চাইছি রেচন, তো ওদেরকে দিয়ে বলা করাবো নাকি এটা ভালো পদ্ধতি যে আমরা আজকে কি পড়বো, ওরা মুখে বলবে নাকি আমরা আজকে রেচন পড়বো। ঠিক আছে, করেও দিতে পারে। তো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এর থেকে সুখের খবর কিচ্ছু নেই যে তুমি কিছুই শেখোনি, ওটা শিখতেও যেও না। ঠিক আছে, না হলে নিজের সাবজেক্টটাকে ভুলে যাবে। বিশ্বাস করো, আমরা 2 বছরের বিএড করেছি ওডিএল এ। ঠিক আছে, আমি কত সালে, আমি 2012 থেকে সম্ভবত, মানে ওই 15-র একদম ফার্স্টে আমার বিএড হয়েছে। মানে আমি যখন বিএডটা করি তখন আমি পুরনো স্কুলে ছিলাম স্টার্ট করার সময়। আমার তারপরে স্কুল চেঞ্জ হয়ে গেল, ওটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, কিন্তু ঝামেলা হয়নি কিছু। তো আমার বক্তব্য হচ্ছে যে ওই যে লিখতাম, কি যে লিখতাম, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 40-50 পাতা লিখেই যাচ্ছি, তাহলে তুমি নিজের পড়াটা পড়বে কখন? আমার সেই সময় বা এখন আমার পড়াশোনার শখ ছিল। হ্যাঁ স্বাভাবিক, আমার একটা পড়াশোনার শখ ছিল। ঠিক আছে, মানে অযথাই পড়বো কিছু না। ঠিক বলেছো, ঠিক বলেছো, মানে এই অযথাই যে পড়ার শখটা, সেটা আমার ওই টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছিল। মানে আমি কিছু না, নিজের সাবজেক্টটাই কিছু না হলে পড়তে থাকতাম। ঠিক আছে, ওটা আমার ভালো লাগতো, মানে 15 মিনিট 20 মিনিট প্রত্যেকদিন, মানে আধা 1 ঘন্টা করে হয়তো পড়তামই। তো আমার ওই টাইমটা, ওই 2 বছর আমার না ওই জিনিসগুলো কেড়ে নিয়েছিল আমার কাছ থেকে। কি পড়বো, গোটা দিন তো লিখছি, এই ওই আর একই রকমের লিখছি, কি লিখছি আমি জানি না, কিন্তু কিন্তু আমি লিখছি। তো এই জিনিসটা মানে ব্যাপারটা খুব আমার জীবনে এটা খুব একটা বাজে এফেক্ট ফেলেছিল এই বিএডটা।
তো আমি সেজন্য চাই সবসময় যদি সাবজেক্টের সাথে অ্যাটাচ থাকতে চাও এই বিএড কে ভুলে যেতে হবে। খুব ভালো হয়েছে যাদের অনলাইনে হয়েছে, কোনো রকম টাচে নেই, ওগুলো কোনো রকম ভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করবে না, ওগুলোকে ছেড়ে দাও, ঠিক আছে? অযথা হাসি, অযথা ইয়ার্কি, ওদেরকে দিয়ে বলানো, এসব কীর্তি একদম করতে যাবে না। নিজে যাবে, তুমি একা গেছো, ওয়ান ম্যান আর্মির মতন যাবে, একা যে ডেলিভার করে আসবে, ঠিক আছে? তারপরে দেখি না কার না ভালো লাগছে। তুমি যদি প্রপারলি ইন্ট্রোডাকশন দিয়ে প্রপারলি টপিকের মধ্যে ঢোকে, দেখি তারপরে কার না ভালো লাগছে। আরে ভালো পড়ালে কোনো কিছু লাগে না, বিএড নিএড কিচ্ছু লাগে না। ওসব মাস রেসপন্স না কি সবাই একসাথে হ্যাঁ বলে দিল, না সবাই একসাথে না বলে দিল, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি ভালো করে শুধু পড়িয়ে এসো, ওদের ভেতরে ঢুকিয়ে এসো, ঠিক আছে? আমাদের স্কুলে যে এরকম পড়াতে গেলে আমি অনেক সময় দেখেছি যে ওরা অনেক সময় সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ থেকে ওরা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজকে খুব বেশি ভালোবাসে। মানে ওরা মনে হয় যে না এই ব্যাপারটা যদি বলে তাহলে একটু বেশি তাদের বোধগম্য হয়। তো আমি ইউজ করি, ঠিক আছে? আমি ডেফিনেটলি ইউজ করি। আমি আজ মোটামুটি প্রায় আজ 13 বছর 14 বছর আমি ছবি তুলছি, ঠিক আছে? পুরুলিয়াতেই, মানে আমি আমার নিজের জায়গাতে ছবি তুলি। তো ছবি তুলে যে আমি একটাই জিনিস বুঝেছি যে আমরা যখন গ্রামে ছবি তুলতে যাই, যখন আমরা হয়তো জামা প্যান্ট টিন করে ক্যামেরাটা দুটো নিয়ে যখন ছবি তুলতে যাই, বেশিরভাগই তারা ভাবেন যে আমরা বাইরে থেকে এসেছি, ঠিক আছে? তো আমাদের আইডেন্টিটি যে আমরা যে পুরুলিয়ার নেটিভ মানুষ, তো আমাদের আইডেন্টিটি কিন্তু একটাই, সেটা হচ্ছে আমার মুখের ভাষা। আমি যে অ্যাকসেন্টে কথা বলি সেই অ্যাকসেন্টটাই কিন্তু বলে দেয় যে না না এ তো আমাদেরই লোক। তো সেই অ্যাকসেন্টটাকে আমি অসম্মান কোনোদিন করি না। সেই অ্যাকসেন্টটাকে আমি এই 13-14 বছর আমাকে শিখিয়েছে যে এই অ্যাকসেন্টটা হচ্ছে তোমার পুরুলিয়ার নিজস্ব অ্যাকসেন্ট। সেই অ্যাকসেন্টটা তোমাকে চিনিয়ে দেবে যে তুমি পুরুলিয়ার নেটিভ মানুষ, বাকিদের থেকে তুমি আলাদা। আমি যতই প্যান্ট শার্ট জামা পরে যেমন করেই যাই, ওরা আমাকে দেখে কিন্তু বাইরের লোক ভাববে না যখনই আমি ওদের মতন করে কথা বলি, ঠিক আছে? ওদের মতন করে ওটাকে আয়ত্ত করতে হয়েছে, ওটা মুখের কথা নয়। আজ 13-14 বছরে হয়তো আয়ত্ত হয়েছে। তো ওই ওই জিনিসটা আমি কিন্তু স্কুলে অ্যাপ্লাই করে দেখেছি যে না এটা বেনিফিশিয়াল। হ্যাঁ, তুমি সব রকমই কথা বলতে শিখতে হবে, ঠিক আছে? তো এটা বেনিফিশিয়াল। তোমার বক্তব্য হচ্ছে জিনিসটার মধ্যে যেন প্রাঞ্জল ব্যাপারটা থাকে, হ্যাঁ, জিনিসটা যেন রিজিড না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, তোমাকে দেখে না মনে হয় যে তুমি একদম সেই কড়া কড়া করে প্রিপেয়ার করে এসে আর কোন রকমে এসে উগরে দিচ্ছ। তোমার পড়ানোটা যেন প্রাঞ্জল হয়, ঠিক আছে? যারা ফ্রেশার্স আছো, একদম নতুন, এখন সবারই যদি অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে হয়তো এই অসুবিধাটা একটু থাকলেও থাকতে পারে। যারা টিচার আছো, ঠিক আছে, যারা চাকরি হারা, তাদের সত্যি তাদের জন্য আমার খুব কষ্ট হয়। তো তাদেরকে আমি বলবো তাদের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা থাকবে না। তারা এই ডেমোতে তাদের কোনো মানে তাদের জন্য কোনো সাজেশন নয়। আমি এই যে পুরো কথাগুলোই বললাম সেটা হচ্ছে যারা ফ্রেশার্স, যারা হয়তো পড়ানোর অভিজ্ঞতাটা সেভাবে নেই, কোথাও হয়তো ভয় পাচ্ছ, আমি তাদের জন্য এই কথাটা বলতে চাইছি। বোঝা গেছে? হ্যাঁ বলো। ও আমি তোমাদের ওই আমি তোমাদেরকে ক্লাস 10-11 বলছিলাম, আমি শুধু বলছিলাম 9-10 এ কিন্তু চান্স আছে, 9-10 এ অনেক বেশি কোনটা বলছো? ও আচ্ছা, আমি নাম্বারগুলো দেখছিলাম। এই যে আমি কি বলছি যে এটা যদি 78, এটা 9-10 এরই কথা বলছি, 9-10 এরই যদি 78 যদি হাইয়েস্ট মার্ক হয়, হাইয়েস্ট মানে যে চাকরি হারা শিক্ষক বা ইন সার্ভিস টিচার যে হয়তো তোমার 58 নাম্বার রিটিনে পেয়েছে আউট অফ 60। হ্যাঁ, ওটা তো আমি ডে ওয়ান থেকে তোমাদেরকে বলছি, এটুকুনি আমি জানি, খুব কম জিনিস জানি, তবে আমি অনেকের মুখেই শুনেছিলাম। না না, সবেতে টিচিং এক্সপিরিয়েন্স সবেতে, ঠিক আছে? তোমাকে 80 নাম্বারের মধ্যেই তোমার কাট অফ হবে, সবেতে দেওয়া হবে, ঠিক আছে? এটা হ্যাঁ, সবেতে পাবে, সবেতে 9-10ও পাবে, 11-12ও পাবে। বোঝা গেছে? বেশ, এগুলোই বলার ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে পড়ানো শুরু করব, তোমরা কবে থেকে শুরু করতে চাইছো? দেখো আছে, হ্যাঁ, একদম না বলবো না, আমি তোমাদের যেটা বলছি যে ঠিক আছে মানলাম, কিন্তু একদম যে নেই এটা আমি বলবো না। তোমরা একটা কথা ভাবো, যে আমি তোমাদেরকে একটাই কথা বলছি যে কোনো ইন সার্ভিস টিচার, ইন সার্ভিস যে এখন চাকরি করছে, যাদের চাকরি চলে গেছে আমি তাদের কথাটা একটু বাদ দিয়ে রাখছি, যারা ইন সার্ভিস টিচার তারা চাকরির জন্য হয়তো ফর্ম ফিল আপ করেছেন, তারা পুরো প্রসেসটা কমপ্লিট করবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তারা রিটেনে কোয়ালিফাই করবে, কারণ তাদেরকে 10 নাম্বার এক্সট্রা দিয়ে হচ্ছে, বড় নাম্বার 10 নাম্বার, 10 নাম্বার দিলে তারা রিটেনে কোয়ালিফাই করে গেলে, তাদের পার্সোনালিটি টেস্টের জন্য তাদের মানে কল লেটার এলো, তারা যাবে, তারা ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ দিয়ে হয়তো তারা পাসও করে গেল, তারা হয়তো কাউন্সিলিংও যাবে, কাউন্সিলিং এ যে স্কুলটাও নেবে, স্কুল নেওয়া অব্দি কোনো ঝামেলা নেই, কাউকে কিচ্ছু জবাবদিহি করতে হয় না, বুঝেছো? এগুলোর জন্য
হ্যাঁ মানে তুমি যেখানে চাকরি করছো এখানে জবাবদিহি করার জায়গা নেই, কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে। তুমি স্কুলটা তো নিয়েও নিলে, এরপর তুমি কি বললে যে ডিসকার্ড করলে যে না আমি যাব না। আমার বক্তব্য হচ্ছে এই জন্যই আমি তোমাদেরকে বলছি যে 9-10 এর যে ভ্যাকেন্সিটা রয়েছে না, সেই ভ্যাকেন্সিটার বেশিরভাগ তোমরা ফ্রেশার্স যারা আছে তারা সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট এই জায়গায় যে চান্স পাবে। এটার মধ্যে কোনো খারাপ কিছু নয়, এটার মধ্যে এটাই সিস্টেম হয়ে আছে। কারণ তোমাকে যদি টিচারদেরকে 10 নাম্বার দেয়, যেটা এর আগে কোনোদিন হয়নি, মানে এত নাম্বার দেয়নি, 2013 সালে দিয়েছিল পার ইয়ার 0.5 করে, ঠিক আছে, মানে 2012 সালে পার ইয়ার 0.5 করে দিয়েছিল, আমি সেখানে এক নাম্বার। হ্যাঁ, তো তো এখানে হচ্ছে আমি 0.5 পেয়েছিলাম আমার মনে আছে, মানে আমি 2011 সালে জয়েন করি এবং 2012 সালে পরীক্ষায় অ্যাপিয়ার হয়, সেটাতে আমি আবার 2013 সালে জয়েন করি। তো এটাতে আমি 0.5 পেয়েছিলাম, মানে আমি দিয়েছিলাম, জানি না ওটা পড়েছে কিনা। তো এটাতে আমি 0.5 এর জন্য অ্যাপিল করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ, টোটাল 5 নাম্বার। না 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 না, পার ইয়ার 0.5, তুমি ম্যাক্সিমাম 5 অ্যাড করতে পারো, সর্বোচ্চ তুমি 5 অ্যাড করতে পারো, ঠিক আছে। মানে কারো যদি 20 বছর, কারো যদি 20 বছর চাকরি হয় তাহলেও সে কিন্তু কত পাবে, 5 পাবে, বোঝা গেছে, এইটা সিস্টেম ছিল। তো এটা আর পরে আর করেনি যদিও। তো 2000 এটা এরকম মানে 12তে এরকম হয়েছিল। তো এটাতে ওরা কি করলো, এটা পার ইয়ার 2 মার্কস করে করে দিল, ঠিক আছে, যাই হোক অসুবিধা নেই, আমি তাদের জন্য ঠিকই বলছি, মানে যারা চাকরি চলে গেছে তাদেরও জন্য কষ্ট হয় ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা দুটোকে একটু আলাদা রেখে দিলে খুব ভালো হতো। ফ্রেশার্স এবং যাদের চাকরি চলে গেছে তাদেরকে দুটো আলাদা করে জিনিসটা করলে হতো। তাদের তো পরীক্ষাই দেওয়া উচিত নয়, তাদেরকে পরীক্ষা দেওয়াচ্ছে কেন, এটাই সব থেকে বড় কথা, ঠিক আছে। তারা কি করবে, ও তোমরা জালিয়াতি করেছো, পরীক্ষা ওদেরকে বেচারি দিতে হচ্ছে, এটা ঠিক নয়। যাই হোক, তো চলো আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি, যারা 9-10 এর জন্য আছো ফ্রেশ ক্যান্ডিডেট, তারা কিন্তু এটাতে একবারও ডিমোরালাইজ হবে। ওটা তো আমি বলতে পারবো না, তবুও আমি একটা হিসাব করছিলাম এরকম বসে বসে, যে আমার মনে হচ্ছে যে 45-44 9-10 এর মতন যাবে, মানে এটা থার্ড লিস্ট মার্ড লিস্ট চলে যাবে, ঠিক আছে, আলটিমেটলি রোল ওভার করলে এই রেজাল্টটা আসবে। ফার্স্ট লিস্টে 44-45 যাবে না হয়তো, ঠিক আছে, রোল ওভার করলে এই রেজাল্টটা আসবে। হ্যাঁ, আর আমি তোমাকে বলছি যে 11-12 এর জন্য আমি তোমাকে বলছি যে 42-43 থেকে পড়াশোনাটা শুরু করে দাও, যে 42 বা 43 পাচ্ছ সেখান থেকে পড়াশোনাটা শুরু করে দাও। এবার তো দেখো এগুলো তো তুমি বলতে পারবো না, সিট সংখ্যা কম, ঠিক আছে। ইডব্লিউএস এ অনেকগুলো সিট ঢোকানো আছে, কতগুলো দেখলাম যেন প্রায় এই 79 নাম্বার অফ সিটস ইডব্লিউএস এ ঢোকানো আছে, জেনারেল, মানে জেনারেল ছাড়া ইডব্লিউএস হয় না যদিও, তো এগুলো ইডব্লিউএস এ ঢোকানো আছে। সেক্ষেত্রে তুমি, হ্যাঁ বলো বলো। হ্যাঁ। আচ্ছা ওটা সত্যি কি, ওটা সত্যি কি, মানে তুমি যেটা বলছো যে একবার যদি কেউ সুবিধা নিয়েছে, একবার যদি কেউ সুবিধা নিয়েছে তাহলে সে আর দ্বিতীয় সুবিধা পাবে না, এই নিয়মটাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছি। হ্যাঁ, ও ও শুধু এসসি তেই নাকি কনফাইন্ড হয়ে যাবে, ও আর জেনারেলে ইউআর এর সিট গুলোকেও দখল করতে পারবে না। এটা আমিও শুনেছি, কিন্তু এটার মুখে আমি কোনো মানে খবর পাইনি, আর আমি এসব ব্যাপারে খুব কাঁচা, আমি খবর মবর এমনিতেও পাই নাই, তোমরাই খবর দাও এগুলোতেই আমি খবর এনরিচড হই। এটা আমিও কিন্তু শুনলাম, তুমি যে না ছিল না, কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে তো বলতে পারে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট চাইলে উইথ এফেক্ট ফ্রম আজকে, যা ছিল পুরনো ছিল গল্প থাক, আজকে থেকে এটা চালু হলো মানে সব ক্ষেত্রে চালু হয়ে গেলে সুপ্রিম কোর্টের এরকম ক্ষমতা আছে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট। হ্যাঁ আমার মনে হয় এই এই জিনিসটার মধ্যে কারো, আমার মনে হয় যারা এখানে মানে যারা এসসি এসটি, যারা রিজার্ভেশনের মধ্যে পড়ে তাদেরও আমার মনে হয় এটাতে আপত্তি থাকা উচিত না। এই জিনিসটা ঠিক, যে আমি খারাপ হলে আমি রিজার্ভেশনে ঢুকে যাব, আর ভালো হলে আমি ওপরটা নিয়ে নেব, না তোমার জন্য তো রিজার্ভেশনে অনেকগুলো সিট রয়েছে, ওই সিটটাই ফিল আপ করা উচিত। যাই হোক, এটা নিয়ে তর্কের বিষয়, এগুলো নিয়ে আমরা তর্ক না করলেই ভালো, এটা ঠিক কথাই বলেছো। এটা করলে কিন্তু একদিক দিয়ে খুব খারাপ হবে না, মানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আমি এটুকু বলছি, যে এসসি এসটি সেও ক্ষতিগ্রস্ত হবে না, যে ইউআর সেও ক্ষতিগ্রস্ত হবে না, এটা করতে পারে চাইলে। হ্যাঁ, হ্যাঁ বল।
স্যার বলছি 9 10 যেরকম নাম্বারের হিসেবে বুঝিয়ে দেবেন, হুম 11 12 একটু বুঝিয়ে দিন না। 11 12টা আমি আরেকবার ভ্যাকেন্সিটা দেখবো, ঠিক আছে? আমি ভ্যাকেন্সিটা দেখে না বেরোবে, সবার বেরোবে। আমি তোমাকে বলছি এখানে একটা বড় চান্স আছে যারা ইন সার্ভিস টিচার, যারা ইন সার্ভিস টিচার তারা পুরো প্রসেসটা কমপ্লিট করবে। আমি চাকরি হারার কথা বলছি না। তারা 10 নাম্বার যদি গ্রেস পায় না, 10 নাম্বার যদি এক্সপিরিয়েন্স থেকে পায়, 10 নাম্বার অনেক বড়। তোমার গোটা পরীক্ষাটা 10% নাম্বার হচ্ছে 10, তাই তো? তো তুমি ও যদি মনে করো, হ্যাঁ বলো। হুম আমার জানা, মানে আমি খুব যাদেরকে খুব সামান্য সামনে থেকে চিনি তারা আমি 3 জনকে জানি, ঠিক আছে? ওরা কিন্তু আবার বলছে যে না দেব দেব, অনেকেই আমাদের স্কুল থেকে, আমি বায়োলজির বলছি না, আমাদের স্কুল থেকে। হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি যে মনে করো ও পেয়ে গেল 39 বা 38, 11 12 এর কথা বলছি, ওর সাথে তুমি 10 যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল 49। ও কিন্তু সেফ জায়গায় চলে গেল। বোঝাতে পারছি আমি কি বলছি? তুমি কষ্ট করে কেউ 50 পেলো কোনো ফ্রেশার্স, সে কিন্তু 39 পেয়ে কি হয়ে গেল, সে 49 হয়ে ওর কাছাকাছি চলে গেল। ও একাডেমিতে 10 পাবে, তাহলে ওর হয়ে গেল কত তোমার 59। তাহলে 80 তে ও কত পেয়ে গেল, 59 পেয়ে গেল, ঠিক আছে? ওর ডেমো, আমি এটা বলতে পারবো না যে ওকে নাম্বার বেশি দেবে না দেবে না, এটা আমার বলা উচিত নয়। ও ডেমো ভাইবা মনে করো কোন রকম একটা মডারেট লেভেলের দিয়ে গেল, ধরে নিলাম আমি কত পেলাম 12 পেলে, 12টা অনেক বেশি নাম্বার। কিন্তু তোমরা ভাবছো না ডেমো ভাইবাতে এত নাম্বার দেয় না কিন্তু। মানে আমি যতগুলো আছে এই 2016-তে তোমাদের মনে হয় লিস্ট দিয়েছিল না, দিয়েছিল না? হ্যাঁ তুমি সেফ জায়গায় আছো, ঠিক আছে? মানে এমনি 52 হচ্ছে না, 10 মার্কস অ্যাড করে কি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মানে 52 প্লাস 10, ক্লাস 10 নিয়ে 52 না এমনি 52? ও তাহলে তো তুমি ছাড়ো, তুমি এমনিও তোমাকে ওটা মানে তুমি 10টা ওকে দানও করে দিতে পারে, তাইলেও তোমার হয়ে যাবে, ঠিক আছে? নেবো না বল এক্সপিরিয়েন্সের নাম্বার, তাইলেও হয়ে যাবে। ভালো, খুব ভালো। কে বলছো? প্রদীপ বলছো কি? আচ্ছা আচ্ছা এটা বলো, তাই বললাম তুমি নাম্বার। হ্যাঁ ঠিক আছে, ভালো, খুব ভালো। তোমার আর 10 নাম্বারটা তুমি ওদেরকে দান করে আসবে, বলে লাগবে না, নিয়ে নাও। তো আমার বক্তব্য হচ্ছে যে এই 59টা যদি হয় তো সেটাও তোমার, ও ঢুকে যাচ্ছে, কিন্তু ও কিন্তু আলটিমেটলি চাকরিটা করবে না। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা ও পাক, ও তোমার ফার্স্ট লিস্টটাও তোমাকে ব্লক করে দিল, ও কিন্তু চাকরিটা করবে না, ঠিক আছে? তাই ফাঁকা হওয়ার একটা চান্স রয়েছে, তাই ফাঁকা হওয়ার একটা চান্স রয়েছে। আমি সেটা থেকেই বলতে চাইছি যে যারা ফ্রেশার্স আছো তারা ফার্স্ট লিস্টের দিকে অতটা ভেবো না। তোমরা এটাও নিজেদেরকে মানে কোনো নিচু ভেবো না যে আমাদের ফার্স্ট লিস্টে হলো না মানে আমরা বোকা, আমরা গাধা। না, তোমাদের সাথে সরকার এরকম খেলছে, তোমাদের কিছু করার নেই এতে। তোমাদের সেকেন্ড লিস্ট হোক, থার্ড লিস্ট হোক, তোমরা প্রাইডফুলি চাকরি করবে যে জায়গায় চাকরি করতে যাবে, ঠিক আছে? প্রাইডফুলি চাকরি করবে, আমি আরো বলছি, এবারে তোমরা প্রাইডফুলি চাকরি করবে, কারণ এটা তোমাদের কিছু করার নেই এখানে। বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তো ব্যাস আমি তোমাদেরকে এইটুকুনি বলার ছিল। তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, নিজের সাবজেক্টটাকে একদম ইন ডেপথ পড়ো, কোনো জায়গা যেন মিস না হয়। ইন ডেপথ সাবজেক্ট পড়ো, আর ডেমোর জন্য তো নিজেকে রেডি করো। এটা তো নতুন জিনিস এসছে, এটাতে আমি মনে করো খুব বেগ পেতে হবে না, এই ডেমোর সম্পর্কে খুব বেশি তোমাকে বেগ পেতে হবে না। তুমি নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করো, নিজের সাবজেক্ট এটা নিয়ে আমি একটাও কথা বলিনি যে ইন্টারভিউতে কি প্রশ্ন করবে, ঠিক আছে? ইন্টারভিউর জন্য নিজেকে রেডি করো, নিজের সাবজেক্টটাতে স্ট্রং হও, আমি তোমাদেরকে শুধু এটুকুনি বলবো। হ্যাঁ না আমি তো বলছি সবকিছু মিলেমিশে তোমাদের একটা ইফেক্ট হবে, পাবে, চান্স পাবে। এই যে আমাকে অনেকেই ফোন করে বলছো যে আমাদের তো ফ্রেশারদের কোনো চান্সই নেই, আমি তোমাকে বলছি যারা 50 করেছো তারা মোটামুটি সেভস করে আছো, ঠিক আছে? 40, আমি 7 থেকে বলছি 46 47 যারা আছে তারা মোটামুটি সেফ জায়গায় আছো, তারা মোটামুটি শুরু করে দাও। হ্যাঁ মানে তখন বোকা বনে যে না বনে যাবে যে পড়াশোনাটা হলো না। এবার আমি তোমাকে কি বলছি, এটা ডিলে হতে পারে, তোমার ফার্স্ট লিস্টে নাও হতে পারে, হয়তো সেকেন্ড লিস্টে হলো, এরকম ঘটনা ঘটতে পারে।
2016-তে তো অনেকবার লিস্ট বেরিয়েছিল, তাই না? এবং বারবার আমার মনে হয় যতদূর সম্ভব দুবার রেজাল্টও চেক হয়েছিল, তাই না? তো এগুলো চান্স আছে। হ্যাঁ, তাহলে ভাবো। ঠিক আছে, তবে ওখানে কিছু গন্ডগোল ছিল, এখনো আমি খবর আছে, আর বললো না, এগুলো অন রেকর্ড বলা ঠিক নয়, সাদা খাতা জমা দেওয়ার। ঠিক আছে, এবারেও কিছু হবে, তাই ওগুলো তো তোমার হাতে নেই। তুমি ওগুলো তো কে সাদা কাদা জমা দিয়ে কি সেটিং করলো, ওগুলো আমার তোমার হাতে নেই বাবা। তাই তোমরা এটুকু ভেবে রাখতে, ফার্স্ট লিস্টে না হয় সেকেন্ড থার্ড, এই লিস্টে হলো তুমি প্রাইডফুলি জবটা করবে। তোমার একবারের জন্য যেন এটা না মনে হয় যে আমি তো থার্ড লিস্টে পেলাম, এটা তো কোনো আমার অ্যাচিভমেন্ট নেই, নয় না, তোমার অ্যাচিভমেন্ট অবশ্যই। তোমাকে যদি এরকম ভাবে কেউ নিয়ে যায়, তো তোমার থার্ড লিস্টে কেন, ফোর্থ লিস্টে পাওয়াটাও তোমার অ্যাচিভমেন্ট। তুমি ঠিক জায়গায় স্কোর করছো, ঠিক আছে, তুমি ঠিক জায়গায় স্কোর করছো। তাই নিজেকে রেডি করো, সবার আগে ইন্টারভিউটার জন্য নিজেকে রেডি করো। এবার আসল কথায় আসি, যে তোমরা কি চাইছো, যে ইন্টারভিউ ব্যাচটা কি আমি এই পুজোর আগে থেকেই শুরু করব, না পুজোর পরে শুরু করব? এবং আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেককে আমি ডেমো সেট করে দেবো। ডেমো মানে 2টো বা 3টে টপিকের আমি ডেমোর ইন্ট্রোডাকশন আমি সেট করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা সেট করলে খুব ভালো নিজেরা, আর যদি তোমার মনে হচ্ছে যে কোথাও অসুবিধা হচ্ছে, আমি তোমাদের ডেমো সেট করে দেবো, এটা আমি আগের দিন ক্লাসেই বলেছি। তো তোমরা আমাকে জানাবে যে তোমরা এই যে ক্লাসটা তোমরা করবো বলছো, যে ইন্টারভিউটা শুরু করবো বলছো, তো সেটা তোমরা পুজোর আগে করবে না পুজোর পরে করবে? 20 তারিখের মধ্যে তো সব দিয়ে দেবে বলছে, অ্যান্সার কি গুলো, হ্যাঁ, তারপর বলে দেবে স্কোর গুলো কত কি না হচ্ছে। সেটাই বলছি, তোমরা মাঝখানে এই কটা দিন আছে, সেই কটা দিনে ক্লাস স্টার্ট করবে না একেবারে পুজোর পর করবে, সেটা তোমরা আমাকে জানাবে। পুজো মানে লক্ষ্মী পুজো মুখ্য পুজো পেরোতে মনে হয় 6-7 তারিখ মনে হয়, তাই না? ওই 8-10 তারিখ। পিএসসি ব্যাচটা হ্যাঁ, পিএসসির ব্যাচটা কন্টিনিউ করবো। পিএসসির ব্যাচটা তোমরা যেরকম বলবে, তোমরা অনেকেই বললে কন্টিনিউ করতে, আমি কন্টিনিউ হ্যাঁ করবো। স্যার, ওটা কন্টিনিউ করবো। হ্যাঁ, পিএসসির ব্যাচ কন্টিনিউ করবো, পিএসসি তে কোনো বাধা নেই। এবার এসএসসিটার কথা, যে ইন্টারভিউ এবং ডেমোর জন্য তোমরা কি আরেকবার রেডি হবে, তো সেটা আমি কবে থেকে শুরু করব, সেটা আমি একদম আর্লি শুরু করব, মানে এই এখনই শুরু করব, কাল পরশুর মধ্যে, না আমি তোমাদেরকে পরে শুরু করব, ঠিক আছে? স্যার পিএসসির পরের দিন আমি, এই স্যার, তোমরা যেমন বলবে, এটা আমার কিচ্ছু নেই। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলো বলো। পিএসসি ব্যাচটা পিএসসির ব্যাচটা অনেকটা এগিয়ে গেছে, অ্যাড তো হতেই পারবে, কোনো অসুবিধা নেই। পিএসসির ব্যাচটা কত দূর হয়েছে? পিএসসির ব্যাচটা অ্যাড হতে পারবে, ডেফিনেটলি অ্যাড হতে পারবে, ঠিক আছে? অ্যাড না হওয়ার কিছু নেই। আমাদের প্ল্যান্ড গ্রুপস কমপ্লিট হয়ে গেছে, এবং সময় নিয়ে আমরা সবকিছু, এখানে স্লো কুকিং হয়। ওখানে কোনো এরকম এসএসসির মতন চাপ ছিল না, আমি স্লো কুক করেছি প্রত্যেকটা জিনিসকে, আস্তে আস্তে ধরে ধরে বলেছি, ঠিক আছে? আমাদের আচ্ছা ঠিক আছে, অ্যাড হয়ে যাবে, আমাকে তুমি, হ্যাঁ বলো। স্যার বলছিলাম পিএসসি ব্যাচটা কবে হবে? দেখো, হয়ে তো যাওয়ার কথা, এবার পিএসসির টাইম চলে এসেছে, ঠিক আছে? এবার হয়ে যাওয়া মানে পিএসসির টাইম চলে এসেছে কিনা বলতে পারবো না, ভোটের টাইম চলে এসেছে, তাই হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? বুঝতে তো পারছি, কিন্তু হলেও খুব জলদি হবে। দেখো, এসএসসিও সময় দিল কি তোমাদের খুব একটা? আমি কিন্তু শেষ অব্দিও মানে মনে মনে আশাই ছিলাম যে আর একটা মাস পেয়ে যাই, সব পড়িয়ে শেষ করে দেবো, ঠিক আছে, এরকম মাথায় হয়েছে, কিন্তু দিল তো না ও সময়, তাই না? ও তো দিল না সময়। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা, পিএসসিটাও দেখবে হয়তো সময় বেশি পাবে না, ওরা ওসব ভাববে না, ঠিক আছে? ওরা ওসব ভাববে না, ভোটের আগে দেখবে কিছু না করতে পারলে পিএসসিটাই করে দিল, তাহলে পরীক্ষা করার সে মতলব তো। আগের বছর পিএসসি তে ক্লার্কশিপ হয়েছিল, আগের বছর নভেম্বরে না ডিসেম্বরে, এখনো রেজাল্ট বের হয়নি। রেজাল্ট কবে বেরোবে জানি না, পরীক্ষা না, তাই না? ক্লার্কশিপটা এখনো বের হয়নি। হ্যাঁ, আর ইয়ে বেরিয়েছে, মিসলেনিয়াসটা দিয়েছে, তা তো তুমি তো, হ্যাঁ, পিএসসি গদাই লস্করি চালে চলে। আমি একবার ইচ্ছে ছিল স্যার মেন্সটা দেবো, কিন্তু এখন আর্থিক ইস্যু হলো না। হ্যাঁ, কি করবে? আমি ওটা বলছি, পিএসসি গদাই লস্করি চালে চলে, বুঝেছো? ওর সাথে আমরা সাধারণ মানুষ চিন্তা ভাবনা করতে পারবো না। আগেকার দিনে যারা পিএসসি টিচার, বেশিরভাগ মানুষ না পিএসসির খবরটাই পেতো না, যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা, মানে অ্যাসিস্ট্যান্ট মাস্টারের পরীক্ষা হচ্ছে, খবরটাই পাওয়া যেত না। আমি পিএসসি অনেকবার পাস করেছিলাম, কিন্তু এই ইন্টারভিউতে পেয়ে গেছি। তাই? এই আমি পাস করেছিলাম। বাহ। হ্যাঁ 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 হ্যাঁ,
ভিআর যেগুলো তো 16 সালে যেটা ছিল। তো যতগুলো ভিতরে সবগুলো পাস করেছিল। হ্যাঁ 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 ঠিক, ভালো। তো ইন্টারভিউতে কি খুব কঠিন হয়েছিল নাকি? না, ইন্টারভিউ ভালোই হয়েছিল। সংখ্যা, সিটের সংখ্যা তো খুব কম, অনেক কম থাকে। একটা সিটে 7 জনকে ডাকবে, হ্যাঁ 1:7। 1:7 এরকমই ডাকে, আরো বেশিতে ডাকে। হ্যাঁ, আর সিটও কম, মানে 3-4টা হয়তো সিটই থাকে, এরকম ব্যাপার গোটা ওয়েস্ট বেঙ্গল একবারে। তো এবারে সিটের সংখ্যাটা বাড়বে, সবাই তাই বলছে। তো আর সবগুলোকে একসাথে করেছে, ইন্টিগ্রেটেড, ভিআরজিএফ, নর্মাল জেলা স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুল, মানে যেগুলো সব টাউনে যেগুলো আছে, সবাইকে একসাথে মিলে নাকি পিএসসিটা করবে এবার, সেটার জন্য তাই বলেছিল। ঠিক আছে, এবার তাও যদি এবার চেঞ্জ হয়ে যায় আমি বলতে পারবো না। হ্যাঁ, তো তাই বলেছিল, সেই জন্য বলেছিল সিটের সংখ্যাটা বাড়বে। আর একটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই, জুলজি হয়, বটানি হয়, আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আমরা কেউ বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট নই, আমরা জুলজি স্টুডেন্ট, বটানি স্টুডেন্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বানিয়েছে, লাইফ সায়েন্সের স্টুডেন্ট বানিয়েছে, আমরা কেউ নই। তো ব্যাপারটা হচ্ছে, একটা সুবিধা রয়েছে পিএসসি তে যে তুমি নিজের সাবজেক্ট পরীক্ষা দেবে, বটানি মানে বটানি, জুলজি মানে জুলজি, ওখানে বটানি থাকবে না। ঠিক আছে, ফিজিওলজি মানে ফিজিওলজি, এটা একটা কিন্তু স্যার এই জায়গাতে তো বিজেপি করবে। হ্যাঁ সেটা হয়তো করবে, সেটা করবে, সেটা আমি মানলাম, সেটা করবে। তাহলে তো, তাও তো তুমি রিটেনটা যদি একদম ডেঞ্জারাস দিয়ে এসো, তাহলে তোমার ওই জায়গাটা অনেকটা ক্লিয়ার। তবে একটা কথা জানো, আমি প্রদীপ বলছি, যে মানলাম হয়তো তুমি জুলজি করলে, তুমি যদি বটানি বা বলো যে আমি বটানি স্টুডেন্ট, আমি এটাই ভালো করে পড়ছি, ওরাও কিন্তু বোঝে কিন্তু, হ্যাঁ, যে এর পক্ষে এটা না, সম্ভব। এখন মোটামুটি জুলজি ফিজিওলজি তো অনেকটা হয়ে গেছে। হুম। আগে বোটানিটা যেমন আমাদের নিজস্ব সাবজেক্ট, ওটা সমস্যা হবে না, কিন্তু ওখানে ইন্টারভিউতে সব জুলজি আর ফিজিওলজি হ্যাঁ, এবার ওইরকম ভাগ্য থাকলে খারাপ ব্যাপার, মানে ওরকম হয়ে গেলে খারাপ ব্যাপার। হ্যাঁ, তবে এটা ঠিক বলছে, এখন গ্লোবালাইজেশনের যুগে এই অনলাইন ইউটিউব এসবের চক্করে জুলজি ফিজিওলজিটাও অনেকে আয়ত্ত করে ফেলেছে। ঠিক আছে, মানে বটানি স্টুডেন্টরা জুলজি ফিজিওলজি, বা জুলজি স্টুডেন্টরা বটানি আয়ত্ত করে ফেলেছে, এটা ভালো দিকই। তো দেখা যাক, ওটা তো আমার তোমার সাথে মানে কোনো নয়, ওটা ইন্টারভিউ যেরকম ভাববে, ইন্টারভিউয়ার যদি ভাবেন যে এ তো একদম কাঁদা ছেলে, এ নিজের বটানিটাকেই জানে আর বাকি আর কিছুকে জানে না, ঠিক আছে, তো তার সাথে তার চিন্তা ভাবনা, আমাদের হাতে নেই এইগুলো। তো যাই হোক, তোমরা আমাকে তাইলে গ্রুপে জানাবে যে তোমরা কি করবে, তাহলে সেরকম করে আমাকে শিডিউল সেট করতে হবে। ঠিক আছে, যে তোমরা যদি চাও যে এখন ইন্টারভিউ নেব, তাহলে আমি এখন ইন্টারভিউ করব। আচ্ছা, আমি তোমাদের জন্য আরেকটা কথা বলে দিই, ফিজের ব্যাপারটা আমি ভেবেছি কিছু জনকে আমি নিয়েও আসবো, মানে তাদের শুধু জাস্ট ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, যে তার ইন্টারভিউতে কি ছিল। আমি বেশিরভাগটাই চাইবো বায়োলজিক্যাল সায়েন্সেরই, তাদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কি ছিল, তাদের এক্সপিরিয়েন্সের থেকেও তাদেরকে কি কি কোশ্চেন করেছিল, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সেই কালো জুতা পরে গেছিল না সে ব্রাউন জুতা পরে গেছিল, এটা কিন্তু আমার মনে হয় তোমার একজনের মুখ দিয়ে শুনলেই হবে, 5 জনের মুখ দিয়ে শুনে না শুনলেও চলবে। তো কি কোশ্চেন করে গেছিল, তার বসার ভঙ্গি কি ছিল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়েই কথাবার্তা, আমি সেটাই ভেবেছি, সেরকম ভাবেই বানাবো। ডেমো আমি সেট করে দেবো, এবং ক্লাস যেরকম হবে সাবজেক্টিভ ক্লাস হবে, মানে আমি তোমাদেরকে কিরকম ক্লাস করাবো সেটাও একটু বলে দিচ্ছি। যে মনে করো আমি তোমাদের ধরলাম ক্লোরোফাইসি, অ্যালগি, তবে ক্লোরোফাইসি থেকে মোটামুটি কি কি প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদেরকে বলবো। আর এটা তো ডেসক্রিপটিভ প্রশ্ন হবে, তোমাকে যদি বললো যে তুমি ব্যাখ্যা করো তো ন্যানেন্ড্রিয়াম স্পিসিস, মানে ন্যানেন্ড্রা স্পিসিস কাকে বলে, বা ন্যানেন্ড্রিয়াম কাকে বলে, ইউ নিড টু ডেসক্রাইব। তোমাকে এখানে টিক মার্ক করলে চলবে না, তাহলে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে উডোগোনিয়ামে এরকম এরকম ব্যাপার আছে, ম্যাক্রেন্ড্রাস এবং ন্যারেন্ড্রাস বলে দুটো স্পিসিস আছে, যেখানে নর্মাল সাইজড ফিলামেন্ট যেগুলো, সেইখান থেকে এক ধরনের বিশেষ স্পোর তৈরি হয়, যার নাম হচ্ছে মানে ন্যানো, সরি, তার নাম হচ্ছে কি তোমার ন্যানোস্পোর। সেগুলো যদি জার্মিনেট করে, মানে সরি অ্যান্ড্রোস্পোর, সেই অ্যান্ড্রোস্পোর গুলো জার্মিনেট করে একটা শর্ট সাইড ফিলামেন্ট তৈরি হয়, তার নাম হচ্ছে ডোয়ার্ফ মেল ফিলামেন্ট বা ন্যানেন্ড্রিয়াম। তোমাকে এরকম ভাবে ব্যাখ্যা করতে হবে, তাহলে সেই ব্যাখ্যাটা তোমার কিন্তু জানা দরকার। মানে তুমি এসএসসি পরীক্ষাটা যেরকম ভাবে দিয়েছো, ঠিক আছে, ওইটার পড়াটা যেটা ছিল, এইটার পড়ার অ্যাপ্রোচটা একটু আলাদা, ওই জিনিসগুলোকে পড়বে, কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। তুমি আর টিক মেরে চলে এলে চলবে না, যে না তোমাকে কেউ কোনো জিজ্ঞাসা করবে না, ওটা দিয়ে দিয়েছি ঠিক হয়ে গেছে, আমি আই ডোন্ট নো, মানে আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেন এনিথিং, এরকম করলে চলবে না, ইউ নিড টু এক্সপ্লেন এভরিথিং। এটাই তোমার ব্যাপার, তোমাকে এই ধরনেরই প্রশ্ন করবে, কনসেপচুয়াল প্রশ্ন করতে থাকবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলোকে তোমাকে কমব্যাট করতে হবে, সেই জিনিসগুলো থেকে তুমি কেমন ভাবে বাঁচবে, আমি সেই জিনিসগুলোই তোমাদেরকে বেশি করে শেখাবো। ঠিক আছে, তো সেই রকম ভাবেই শেখাবো, এটা সময় কম লাগবে, সময় যে খুব বেশি লাগবে তা নয়। যে মনে করো আমি অ্যালগি ধরলাম, হ্যাঁ, মানে আমি মনে করো অ্যালগি ধরলাম, কথার কথা আমি একটা উদাহরণ দিই, আচ্ছা আচ্ছা তোমাদের সবাই যখন আছে, আমি মনে করো জেনেটিক্স ধরলাম,
কথার কথা, ঠিক আছে? আমি জেনেটিক্স ধরলাম, মনে করো আমি মেন্ডেলিয়ান জেনেটিক্স ধরলাম। তো মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়াতে পড়াতে আমি কিছু জিনিস বললাম। বলো তো মেন্ডেল কেন সাকসেসফুল হয়েছিল? এই যে কল রিউটার, নাইট, গস, এরা টবাকো প্ল্যান্ট নিয়ে এত কাজ করেছিল, তো এরা সবাই আনসাকসেসফুল ছিল, কেউ রেজাল্টটা ভালোভাবে দেখাতে পারেনি। মেন্ডেল কেন হঠাৎ করে মটর গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করে এতটা সাকসেসফুল হলো? বলো, ছোট্ট প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। ডিফারেন্ট লোকাসে না, আরো বলছি ডিফারেন্ট ক্রোমোজোমে ছিল। দে আর লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোজোম, তারা আলাদা আলাদা। যে তিনি ক্যারেক্টারস গুলো বেঁচেছিলেন, 7টা ক্যারেক্টারকে টোটাল বেঁচেছিলেন, তার মধ্যে 6টা ক্যারেক্টারের জন্য যে দায়ী অ্যালিল গুলো ছিল তারা আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল। সেই জন্য কি ঘটনা ঘটেছে তুমি বলবে, আমি বলবো কি ঘটনা ঘটেছে। যে মেন্ডেলের সাকসেসফুল যে হয়েছে, যে আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল, তাতে কি হলো? তোমাকে এরকম, তাতে কি হলো, কি হয়েছে? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়েছে। কল রিউটার, নাইট, গস, এদের ক্ষেত্রে কি হয়েছিল? এদের ক্ষেত্রে কি হয়েছিল? ফার্স্ট, এত টাইম নেই, লিংকেজ ছিল, লিংকেজ ছিল, তাই তো? আচ্ছা, এরা কি রিকম্বিনেন্ট পেয়েছিল? এই কল রিউটার, নাইট, গস বা টিএইচ মর্গান বা বেটসন পানেট, এরা কি রিকম্বিনেন্ট পেয়েছিল? নতুন কোন ক্যারেক্টারস পেয়েছিল? এই তো দেখো, এটাই হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। এগুলোই পেয়েছিল না পায়নি, পেয়েছিল না পায়নি? অবভিয়াসলি, ডেফিনেটলি রিকম্বিনেন্ট পেয়েছিল। আচ্ছা, মেন্ডেল কি রিকম্বিনেন্ট পেয়েছিল? হ্যাঁ, কম পেয়েছিল। হ্যাঁ, পরে এসেছে, পরে আচ্ছা না, আমি ব্যাপারটা একটাই যে ওরা রিকম্বিনেন্ট। হ্যাঁ, এবার শোনো শোনো, পেয়েছিল তো। আমার বক্তব্য হচ্ছে যে টিএইচ মর্গান যে রিকম্বিনেন্টটা পেয়েছিল সেটা কিসের জন্য পেয়েছিল, আর মেন্ডেল যে রিকম্বিনেন্টটা পেয়েছিল সেটা কিসের জন্য পেয়েছিল? চল, এগুলোই হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। এগুলো তোমাকে ভাবাবে, ভাইবার কোশ্চেন এই টাইপের হয়। অ্যাটলিস্ট আমাকে যদি, আমি বসার সুযোগ কোনোদিনই পাবো না, কিন্তু যদি আমাকে দেয় আমি তোমার থেকেই তোমাকে প্রশ্ন করবো। না বাবা, না 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 না, লিঙ্কেজে রিকম্বিনেশন হয়েছিল অনলি ডিউ টু ক্রসিং ওভার। ক্রসিং ওভার হয়েছিল যতটুকুন জায়গায়, ততটুকুন পার্টে রিকম্বিনেশন হয়েছিল। মেন্ডেলের ওখানে কিন্তু ক্রসিং ওভারের কোনো গল্প ছিল না, আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল, কেন ক্রসিং ওভার হবে? ওখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়েছিল। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? যে মেন্ডেল যে রিকম্বিনেন্ট গুলো, নতুন ক্যারেক্টারস গুলো পেয়েছিল ডিউ টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, কিন্তু লিঙ্কেজে যে রিকম্বিনেশন গুলো পেয়েছিলেন, দিস ইজ ডিউ টু ক্রসিং ওভার। ব্যাস, এগুলো হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। এবার তোমাকে কোনোদিনই কেউ জিজ্ঞাসা করবে না, আচ্ছা বলো তো, এই যে বলো তো, বলো শোনো, ওয়ান প্লেন থিওরি, টু প্লেন থিওরি আর কপি চয়েস মডেল, বলো তিনটের পার্থক্য বলো। জিজ্ঞাসা করবে না তোমাকে। বোঝাতে পারলাম আমি কি? তুমি এটা হয়তো ফ্লুয়েন্টলি বলে দেবে যে কপি চয়েস মডেল এটা আর.এন. হলিডে করেছে, এটা এল.ডব্লিউ. শার্প করেছে। ঠিক আছে, আমি পড়াচ্ছি, হয়তো এটা আমার মাথায় থাকে, কোনো এক সময় থাকে আমার, এটা ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় এগুলো ঘুরতে থাকে। তো ব্যাপারটা এটা তোমাকে প্রশ্ন করবে না, তোমাকে এই কনসেপচুয়াল প্রশ্ন করবে না। আমি আরো বলছি, মেন্ডেলিয়ান জেনেটিক্স ও যদি ধরবো বলে, তোমাকে ও ছাড়বে না কিন্তু, মানে এধার ওধার থেকে নেবে কিন্তু। আমি এটুকু বলে দিচ্ছি, মেন্ডেলিয়ান জেনেটিক্স বড় ডেঞ্জারাস জিনিস, তুমি ঠিকভাবে পড়ো। তাই কনসেপচুয়ালি পড়ার চেষ্টা করো। আমি তোমাকে এই কনসেপ্ট গুলো বিল্ড আপ করার চেষ্টা করবো, যে কোথায় লিঙ্কেজ, কোনখানে ক্রসিং ওভার, ক্রসিং ওভারে কি ঘটনা ঘটেছে, ঠিক আছে, সেটা কার সাথে সম্পর্কিত, ঠিক আছে, এই রকমের কিছু জিনিস তোমাদেরকে পড়াবি। যে মিউটেশন, মিউটেশন প্রত্যেক বইয়ে লেখা থাকে যে সাডেন হেরিটেবল জেনেটিক চেঞ্জ। আমি কিন্তু পড়েছিলাম যে না, এটা যদি জার্ম সেলে হয় তবে এটা কি হবে, তোমার ইনহেরিট হবে, যদি নর্মাল সেলে হয় নাও হতে পারে ইনহেরিট, ঠিক আছে, নাও ইনহেরিট হতে পারে। তো আমি শুধু বলেছিলাম না, কিন্তু তারপরে আমাকে জিজ্ঞাসা করেনি। এবার তোমাকে বললো যে হোয়াট ইজ জিন, কই দেখি বল, বলো। না বাবা, তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, আমি প্রত্যেককে বলছি, এখানে যদি কেউ যদি মনে করছো, বলছো না হয়তো, কেউ হয়তো মনে করছে যে বংশগতির ধারক এবং বাহক আমি এটা বলে আসবো, তুমি কিন্তু ঠিক বলছো না। ঠিক আছে, তুমি বলবে যে পার্ট অফ, না প্রোটিন তৈরি, আরো বলছি না, না নয়, তার সিস্ট্রন, সেটার নাম সিস্ট্রন, কিচ্ছু না। দ্য পার্ট অফ ডিএনএ উইচ ক্যান বি ট্রান্সক্রাইব, যার শুধু ট্রান্সক্রিপশন হয়, শুধু এটুকুন ফিল আপ করলেই সে জিন হয়ে যাবে।
তার ট্রান্সলেশন নাও হতে পারে। টিআরএনএ এর জিন হয় না, আরআরএনএ এর জিন হয় না? হ্যাঁ হয় তো স্যার। তাহলে তুমি কেন বলছো পলিপেপটাইড তৈরি করবে? টিআরএনএ এর জিন পলিপেপটাইড তৈরি করে? না স্যার। তাহলে ওটা যারা পলিপেপটাইড তৈরি করে একটা এনসিয়েন্ট টার্ম দিয়ে তাদেরকে ব্যাখ্যা করা হতো, সিস্ট্রন কনসেপ্ট ওটাই। বলো না, আমি বলছি না সিস্ট্রন তোমাকে বলতে হবে, সিস্ট্রন তোমাকে জানতে হবে। তুমি শুধু জিন ব্যাখ্যা করে আসবে, দ্য পার্ট অফ ডিএনএ হুইচ ক্যান বি ট্রান্সক্রাইবড। এটা আমাকে 2013-তে প্রশ্ন করেছিলাম এবং স্যারকে বলেছিলাম যে স্যার আমি একটু অন্য অ্যাপ্রোচ অ্যান্সার দিচ্ছি, দাও। হ্যাঁ, স্যার বেশ একটু রেজেই ছিলেন, মনে হয় কি যেন আগে কিছু ঘটেছিল, দাও। আমি বলেছিলাম যে স্যার আমি এরকম ভাবে বলছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি জানি আমি ঠিক বলে এসেছি, আমি ভুল বলে আসিনি, আমি জানি, কিন্তু ওটার জন্য তিনি কোনো বাহবা বা কমেন্ট অফ প্রেজ বা কোনো কিছুই করেননি, নর্মাল। হ্যাঁ, তো আমি তোমাকে বলছি তুমি এমন ব্যাখ্যা দেবে যে ব্যাখ্যাটা তোমার বয়সের সাথে ফিট হয়। তুমি যদি বলো বাবা এখন বংশগতির ধারক ও বাহক, আমাকে বোঝাও তো কেমনি করে বংশগতির ধারক ও বাহক, তুমি বোঝাও। হ্যাঁ, তুমি আমাকে বোঝাও, এই লাইনগুলোকে তুমি আমাকে বোঝাও। আমি তো মুখে বলে চলে গেলাম বংশগতির ধারক এবং বাহক, আরে কি করে সেটা বোঝাও। তোমাকে সেটা যদি বোঝাতে হয়, তোমাকে ওই জিন ট্রান্সক্রিপশনে তুমি সব থেকে ইজিলি বোঝাতে পারবে স্যারকে, দেখুন স্যার ট্রান্সক্রিপশন হয়, আরএনএ পলিমারেজ চাপে ট্রান্সক্রিপশন হয়, এটা আমি বোঝাতে পারবো। ধারক বাহকটা তুমি বুঝিয়েই উঠতে পারবে না কি জিনিস, বড় কঠিন শব্দ। আমার বক্তব্য হচ্ছে তুমি নিজেকে কি বলবে, নিজেকে যেন পরে এক্সপ্লেনেটিভ হও, নিজে যেন যেটা বলছো সেটাকে পরে নিজে এক্সপ্লেন করতে পারো। তুমি বলো তুমি বংশগতির ধারক এবং বাহক আমাকে একবার বুঝিয়ে দাও তো, পারবে না তুমি বোঝাতে, খুব কষ্ট হবে বোঝালেও। তুমি ট্রান্সক্রিপশনটা খুব ইজিলি বেরিয়ে যাবে বলে স্যার আরএনএ পলিমারেজ চাপলো, ট্রান্সক্রিপশন হয়ে গেল, ওখানে একটা টার্মিনেশন আছে, মানে আমি বলতে পারি স্যার একটা ট্রান্সক্রিপশন ইউনিট আছে ওখানে, ঠিক আছে, একটা প্রমোটার আছে, মাঝখানে একটা স্ট্রেচ অফ ডিএনএ আছে, তারপরে একটা টার্মিনেটর আছে, ট্রান্সক্রিপশন হয়ে গেল, বেরিয়ে গেল, তোমার জিন বলা হয়ে গেল, বোঝা গেছে? তাহলে তুমি নিজে কি বলছো সেটা কিন্তু দ্বিতীয়বার ভাববে, ঠিক আছে? আমি তোমাকে জেনেটিক্সটা কেন ধরতে গেলাম, কারণ এটা সবাই বুঝতে পারবে। আমি যদি অ্যালগি বলি বা ফাঞ্জাই বলি বুঝতে পারবে না। আমি তো চেষ্টা করবো, আমি ওইভাবেই ভেবেছি, মানে আমি দেখো জীবনে আজ অব্দি ভাইভার ব্যাচ বাবা কাউকে পড়াইনি। হ্যাঁ, মানে এখন ট্রেন্ড এসছে তাই তোমরা বলছো, অনেকে বললে সেদিন, সেটার জন্য আমি তোমাদেরকে বলছি। মানে ভাইভাও কাউকে যে পড়াতে হয় এটা আমি শিখিনি কোনোদিন, বা পড়াইনি আজ অব্দি জীবনে, কিন্তু আমি এইভাবে প্ল্যান, অনেককে আমি বলেছি তবে যে এইভাবে ভাইবা দাও, এইভাবে রেডি করো, মানে এই তো আড্ডা মারছি, হয়তো আলোচনা করছি, তাদের কিছু জনকে ডাকলো, আমি অনেকে করেছি, ঠিক আছে, কিন্তু এরকম ভাবে ব্যাচ না। আমি তোমাদের ভেবেছি এইভাবেই পড়াবো, তোমাদের কোশ্চেন অ্যান্সার করবো, তোমরা অ্যান্সার করবে, আমি সেটাকে রেকটিফাই করবো, আর যদি ঠিক থাকে তো অল এন্ড গুড, তোমরা আমাকেও রেকটিফাই করতে পারো, বোঝা গেছে? আরো বলছি, জিন কিন্তু বংশগতির ধারক এবং বাহক, তোমাকে যদি বলেছে না যে একবার বুঝিয়ে দাও, অবস্থা খারাপ হয়ে যাবে তোমার, ঠিক আছে? তাই তুমি কি ডেফিনেশন দিচ্ছ, কি মুখে বলছো, খুব প্রিসাইজ হও। আমি না, কোনটা? তোমাকে সাটন মেমোরি থেকে আসতে হবে, সাটন ওভারি থেকে ক্রোমোজোম নিয়ে আসছে, বংশগতি তো চেঞ্জ হচ্ছে, ইনহেরিটেড, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, তোমাকে মিওসিস বোঝাতে হবে, ঠিক আছে, সেই জিনের মধ্যে প্রোটিন বোঝাতে হবে, সেই প্রোটিনকেই কোড করে, এইভাবে এগিয়ে এগিয়ে যেতে হবে, বেশ কঠিন জিনিস, ওটা টাইম লাগবে, ঠিক আছে? মানে তোমাকে এখানে এটাও বলতে পারে, মানে যে যেটা নন কোডিং পার্ট, কোডিং পার্ট, মানে যেগুলোকে এনটিআর বলা হয়, নন ট্রান্সক্রাইবার স্পেশাল রিজিয়ন, ঠিক আছে, এনটিআরএস, এই সব জিনিস দিয়ে তোমাকে আসতে হবে টেনে টেনে, বোঝা গেছে? চলো আজকে আমি অফ করলাম, তোমরা আমাকে জানাবে কি করতে চাও, হ্যাঁ, মানে কবে থেকে কোন ডেটা থেকে স্টার্ট করতে চাও, ইয়ে করবে। আচ্ছা, আমি এটার জন্য আরেকবার বলে দিই তোমাদেরকে, যে আমি তোমাদের এটার জন্য একটা ওয়ান টাইম ফি রাখবো, সেটা হচ্ছে 1200, ওয়ান টাইম ফি, হ্যাঁ, সেটা হচ্ছে 1200। হ্যাঁ, চলো, ওকে, চলো আমি উঠলাম।